স্যার আমার ক্লাসের জন্য চলে আসছেন না? আপনার ক্লাসের জন্য। থ্যাংক ইউ। ঠিক হয়ে যাবে, স্যারের কথা শুনলে দেখবেন ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমরা হুকমার্স সম্পর্কে জানছিলাম, যে একটা প্রোডাক্ট কিভাবে আমরা পোস্ট করব, একটা প্রোডাক্ট কিভাবে এডিট করব, একটা প্রোডাক্ট কিভাবে আমরা এসকিউ সেট আপ করবো, ইনভেন্টরি কীভাবে সেট আপ করবো, কতটা কোয়ান্টিটি থাকবে, আর হচ্ছে রেগুলার প্রাইস, সেল প্রাইস, তাই তো, স্কেডিউল মানে শিডিউল বা স্কেডিউল, ঠিক আছে, ওগুলা কিভাবে আপনি সেট আপ করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চালাবেন, কিভাবে চলবে, ঠিক আছে না? আমরা মোটামুটি ওই জিনিসগুলো সম্পর্কে জানছি, এবং অ্যাড টু কার্ট কীভাবে করে, ভিউ কার্ট কীভাবে করতে হয়, ভিউ কার্ট করার পরে আমরা কিভাবে অর্ডার টু প্রসেসে যাই, অর্ডার টু প্রসেসে যাওয়ার পর আমরা কি করি, সব বিষয়গুলো কিন্তু আমরা গত ক্লাসে খুব ভালোভাবে জানতে পারছি না? তা আজকে আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা যেহেতু একটা ই কমার্স সাইট তৈরি করব, একদম 100% প্রফেশনাল একটা ই কমার্স সাইট যেহেতু আমরা তৈরি করব, সেহেতু আমাদেরকে হুকমার্স সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু হুকমার্সকে আমাদের জানতে হবে। আর হুকমার্স সেটিংসের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, যেহেতু আমরা আমাদের স্টোরটা বা আমাদের দোকানটা আমাদের হচ্ছে কি ডিজিটাল অনলাইন, ঠিক আছে, নট ট্রেডিশনাল, এটা হচ্ছে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম। তাহলে এই হুকমার্সের মাধ্যমে টোটাল আমাদের ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করবে, মেনটেনেন্স করবে, সব কিছু কিন্তু এই হুকমার্স প্লাগইনসের মাধ্যমেই হবে, ঠিক আছে? তাহলে আমি এখন আমাদের একটা ওয়েবসাইটে অবস্থান করতেছি। তো ওয়েবসাইট থেকে আমি চলে যাব ডিরেক্ট কোথায়, আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে, ঠিক আছে? তো আমরা জানি যে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কীভাবে যেতে হয়, আমরা /wp কী করব, -admin, /wp-admin, অবশ্যই আপনি এই জিনিসটা আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? যখন আমরা সি প্যানেলের ক্লাসটা আমরা দেখাইছি যে সি প্যানেলে কীভাবে ঢুকবেন, তারপরে এখন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকবো, তখন আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকতে হলে অবশ্যই আমাদের কি জানতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সে ওয়েবসাইটের লিঙ্কের পরে আমরা কি করব, wp-admin দিয়ে আমরা আমাদের কি করব, সি প্যানেলে ঢুকে যাব। এখন এখানে যেহেতু ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকে যাব, এখানে যেহেতু ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডটা লগ ইন করা আছে সেহেতু লগ ইন আসছে। যদি লগ ইন না হতো, আপনার কাছে পাসওয়ার্ড আছে, ইউজার নেম পাসওয়ার্ড আছে, এখানে রিমেম্বার করে রাখছেন? আচ্ছা, এখন দেখেন আমরা যদি লগ আউট করে দিই, আমি একটু লগ আউট করে দিচ্ছি, জাস্ট লগ আউট করে দেওয়ার পর আমি কি করলাম, আমি আবার এটা হচ্ছে আমার ওয়েবসাইটে আসলাম, তাই তো? ওয়েবসাইটে আসার পর এভাবে কারা দেখবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ইউজার আমার ওয়েবসাইটটাকে কি দেখবে, এভাবেই দেখবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এভাবে দেখার পর আমার মেবি ক্যামেরাটা একটু অফ করে দিই। এভাবে দেখার পর কি হবে, এভাবেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যাকে এই লিঙ্কটা দিবেন সে কিন্তু এভাবেই দেখবে, আপনার ওয়েবসাইটটা এখন এরকমভাবেই দেখতে পাবে, ঠিক আছে? তো দেখার পর এখন আমরা যদি এই ওয়েবসাইটের ইউআরএল থাকা অবস্থায় অথবা এই ওয়েবসাইটে অবস্থান করা অবস্থায় যদি আমরা এর ব্যাকএন্ডে ঢুকতে চাই, তাহলে কি করব, ওয়েবসাইট এরপর এক্সটেনশন, আমার ডোমেন নেম, আমার কি নেম, ডোমেন নেম অথবা ওয়েবসাইটের নেম, এরপর এক্সটেনশন, আমার এখানে এক্সটেনশনটা আছে কি আইও। আপনারা যদি পেড ডোমেন হোস্টিং কিনেন, তাইলে আপনারা যদি .com কিনেন তাহলে আপনার .com হবে আপনার ডোমেনের এক্সটেনশন, যদি আপনি .net কিনেন তাহলে নেট হবে আপনার .net হবে আপনার এক্সটেনশন, যদি আপনি .org কিনেন তাহলে .org হবে আপনার ডোমেন নেমের এক্সটেনশন, যদি আপনি আরও কি আছে .bd কিনেন .bd হবে আপনার এক্সটেনশন, তারপর .iu কিনেন, ঠিক আছে, .xyz কিনেন, এগুলো হচ্ছে আপনার ডোমেন নেমের এক্সটেনশন, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, যে আমার পুরো এই ইউআরএল এর পরে এক্সটেনশন থাকবে, আমার ডোমেন নেমের পরে কি থাকবে, এক্সটেনশন থাকবে, অথবা আমার ওয়েবসাইটের নেমের পরে এক্সটেনশন থাকবে, এই .io
.com .xyz .ui .net .org .bd, ঠিক আছে, .xyz, এগুলোর পরে আমাকে কি করতে হবে, ফরওয়ার্ডিং স্ল্যাশ দিতে হবে। ফরওয়ার্ডিং স্ল্যাশ দেওয়ার পর আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাব। কিভাবে যাব, wp-admin লিখবো ছোট হাতের, অবশ্যই wp-admin লিখবেন কোন হাতের, ছোট হাতের, মানে স্মল লেটার, ঠিক আছে, কি হবে, স্মল লেটার লিখবেন। তাহলে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকবে। অ্যাডমিন দিয়ে ঢোকার পর এখানে আবার ঢুকে গেছে, কারণ হচ্ছে ওনার লগ ইন করা আছে, ঠিক আছে। যদি না ঢুকতো তাহলে এখানে কি চাইতো, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতো। এটা আমরা গত ক্লাসে আমরা ভালোভাবে জানছি, ঠিক আছে। এখন আমরা কোথায় আছি, আমরা এই ওয়েবসাইটটার ব্যাকএন্ডে আছি, মানে ওয়েবসাইটের রান্নাঘরে আছি, মানে কিচেনে আছি, ঠিক আছে। তো আমি এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা তাহলে কিভাবে আনবো, যেমন ধরেন আদর্শ প্যাশন দেখা যাচ্ছে, এই আদর্শ প্যাশনে আমরা যখন ক্লিক করব, এই আদর্শ প্যাশনে আমরা ক্লিক করব, এই জায়গাটা আপনাদের এখন একটু অনেকের প্রবলেম আছে আমি দেখছি। এই আদর্শ প্যাশনে আমরা ক্লিক করার পর এখানে দেখবেন ভিজিট সাইট নামের কি আসবে, একটা অপশন দেখাবে, তাই তো, ভিজিট সাইট নামের একটা অপশন দেখাবে। আমি একটু দেখাই, ভিজিট সাইট, এখানে আসলাম, আসার পরে এখানে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর আমরা একটু করব, এটা ক্রস করে দিলাম, এরপর জাস্ট মাউসের কার্সরটা রাখবো। মাউসের কার্সরটা রাখার পর ভিজিট সাইট কি আসছে, ভিজিট সাইট। ভিজিট সাইটে আসার পর আমরা এই ভিজিট সাইটের উপর মাউসের কার্সরটা রাখলে কিরকম হয়ে যাবে, হ্যান্ড টুল আসবে, হ্যান্ড টুল হয়ে যাবে, ঠিক আছে, হ্যান্ড মানে হাত দিয়ে ধরার মতো, হ্যান্ড টুল হয়ে যাওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করব, জাস্ট রাইট বাটন ক্লিক, লেটস রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব করব। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব করলে আমাদের কি আসবে, আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকবো সে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা আলাদা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওপেন হয়ে গেল, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। আমরা ব্যাক এন্ডে কাজ করব, ফ্রন্ট এন্ডে জাস্ট দেখব, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার মোড, এটা হচ্ছে অ্যাডমিন মোড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিন মোড, আর এটা হচ্ছে ইউজার মোড, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা আসেন, আমরা গত ক্লাসে জানছিলাম যে আমরা যদি একটা হুকমার্স প্লাগইনস, যেহেতু আমরা একটা কোনো একটা ওয়েবসাইটকে যদি আমরা ই কমার্স সাইট রূপান্তর করতে চাই, কোনো একটা সাধারণ ওয়েবসাইটকে বা অথবা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে যদি আমি ই কমার্স সাইটে রূপান্তর করতে চাই, সবচেয়ে এটাই সুন্দর মনে রাখবেন যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে যদি আমরা ই কমার্স সাইটে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের যে প্লাগইনসটা লাগবে সেটা হচ্ছে উকমার্স। কি কমার্স, উকমার্স, ঠিক আছে। তো উকমার্স যখন আমরা ইনস্টল করি তখন আমরা চারটা অপশন আমাদের সামনে অলরেডি চলে আসে, কি কি, প্রোডাক্ট অ্যানালিটিক্স মার্কেটিং, ঠিক আছে, প্রোডাক্ট অ্যানালিটিক মার্কেটিং, এই জিনিসটা আমাদের কাছে চলে আসবে। এখন আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট পোস্ট আমরা দেখছি, আজকে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা হুকমার্সের সেটিংটা দেখব। হুকমার্সের সেটিং, এখানে সেটিং নিয়ে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে এবং অনেক বেশি আমাদেরকে জানতে হবে। তা আমরা হুকমার্সে যখন আমাদের মাউসের কার্সরটা আনলাম, হুকমার্স তো আমরা সবাই দেখছি না, এটা হচ্ছে হুকমার্স, দেখেন এই জায়গাটা হচ্ছে হুকমার্স। হুকমার্সে যখন আমি ক্লিক করলাম, এই হুকমার্সে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার কি আসছে, এই যে হোম, কি কি আসছে দেখেন তো, এগুলো আসছে না, এই যে হোম আসছে, অর্ডার, ঠিক আছে, কাস্টমার রিপোর্ট, সেটিংস, স্ট্যাটাস, স্যাংশন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম, তাহলে দেখেন তো অনেকগুলো জিনিস আসছে, ঠিক আছে। তো এখান থেকে যেটা আমরা বেশি জানবো, আমরা সেটিংটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটিংটা আগে আমরা সেটিংটা ভালো করে আমাদের বুঝতে হবে। তো আমি হুকমার্সে ক্লিক করার পরে সেটিংসে চলে গেলাম। আচ্ছা, সেটিংসে যাওয়ার পরে আমরা প্রথমে কি পাইছি, যে এটা হচ্ছে হুকমার্সের সেটিংস উইজার্ড অথবা হুকমার্সের সেটিং প্যানেল। কি বলবে এটাকে, কেউ বলবে হুইকমার্সের সেটিং উইজার্ড, অথবা কেউ বলবে হুইকমার্সের সেটিং প্যানেল, অথবা কেউ বলবে হুইকমার্সের সেটিং অ্যাডমিন প্যানেল, বা সেটিং অপশন। বুঝতে পারছি বিষয়টা।
এখন সেটিংয়ে আসার পরে আপনি প্রথমে সেটিং পেলেন, এরপর আপনি কি কি পেলেন, জেনারেল, আপনি পেলেন প্রোডাক্ট, জেনারেল, প্রোডাক্ট, তারপর শিপিং, তারপর হচ্ছে পেমেন্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, তারপর হচ্ছে ইমেল ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, আর হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, এখন এই জিনিসটা কোত্থেকে আসছে? এই জিনিসটা আসছে অবশ্যই সেটিংস থেকে। ঠিক আছে, এই সেটিংস থেকে সব জিনিসগুলো আসছে। আপনি দেখেন সেটিংস থেকে, যে ওয়ালাইকুম, সেটিংস থেকে সব জিনিসগুলো আসছে, আপনি শুধু দেখতে থাকেন। এই দেখেন, দেখা যায়, বোঝা যায় সেটিংস থেকে এই জিনিসগুলো আসছে। এগুলো আপনারা এই ইয়ে দিয়ে করতে পারবেন না? পারেন না? এ তো খুব সুন্দর, আস্তে আস্তে সব শিখে যাচ্ছেন, দেখছেন। এরপর তাহলে সেটিংস থেকে জেনারেল পেলাম, প্রোডাক্ট পেলাম, শিপিং পেলাম, পেমেন্ট পেলাম, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, ইমেল ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি, অ্যাডভান্স। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই আমরা কোথায় যাব? প্রথমে আমরা জেনারেল দেখব। আমরা একটু জেনারেলে ক্লিক করব। আচ্ছা, জেনারেলে ক্লিক করার পরে আপনারা কেউ কাজ করেন না, আপনারা শুধু বুঝেন। আমার কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনেন, নোট করেন। ঠিক আছে, আপনারা প্রথমে, আমি যখন জেনারেলে ক্লিক করলাম, জেনারেলে ক্লিক করার পরে যে জিনিসটা আসলো, প্রথম হচ্ছে স্টোর অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1, অর্থাৎ আপনার স্টোরটা কোথায় থেকে চালাচ্ছেন, কোন দেশ থেকে চালাচ্ছেন, সে স্টোরের অ্যাড্রেসটা, আপনার কোম্পানিটা কোন দেশ থেকে চলতেছে, আপনার কোম্পানির স্টোরটা কোথায় আছে, আপনার কোম্পানিটা যে দেশ থেকে চালাচ্ছেন অবশ্যই স্টোরটাও ওইখানেই আছে, আপনার মেনলি স্টোরটা ওইখানে থাকবে। তো এখানে প্রথমে হচ্ছে আমাদের কি দেখেন, অ্যাড্রেস লাইন। ঠিক আছে, অ্যাড্রেস লাইনের এখানে আমাদের প্রথমে আমরা কি করতে হবে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো আপনি দিতে পারেন, ধরেন আমাদের স্টোরটা চলতেছে কোত্থেকে, ধরেন সিরাজগঞ্জ, 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 জে, জিও এন জে, না জিও এন জে, দেখেন তো হয়েছে কিনা, জি এ, সরি ডাবল জি হয়ে গেছে না, জি এ এন জে, গঞ্জ, সিরাজগঞ্জ না। ধরুন আমি অ্যাড্রেস লাইন সিরাজগঞ্জ দিলাম, অ্যাড্রেস লাইন 2 দিলাম, কোনো প্রবলেম নেই, লাগবে না। আপনি চাইলে অ্যাড্রেস লাইন 2 দিতে পারেন, যে ঢাকা, আপনি চাইলে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অথবা আপনি চাইলে শুধু এখানে অ্যাড্রেস লাইন 1-এ ঢাকাও দিতে পারেন। ধরেন প্রথমটা আপনি যদি দেন ঢাকা, সেকেন্ডটা আপনি দিলেন সিরাজগঞ্জ, ধরেন আমি দিলাম DHA ঢাকা, অথবা নোয়াখালী দিতে পারেন। নোয়াখালী দিলে, না নোয়াখালী দিলে সমস্যা, বলবেন যে পরে সারের দেশ দেখি, সারে দেয়, সিরাজ, SIRA জে, সিরাজ, GANJ, গঞ্জ না, সিরাজগঞ্জ। এরপর সিটি কি হতে পারে, ধরেন আপনাদের সিটি হচ্ছে ঢাকা, ঢাকা হলে ঢাকার সিটি দিতে পারেন, অথবা রাজশাহী দিতে পারেন। আপনি যদি দেন রাজশাহী, রাজশাহী, রাজ, আর যে রাজ, SHAHI না, SHAHI না, রাজশাহী, HAI, রাজশাহী। এরপরে কান্ট্রি স্ট্যাটাস, আপনার কান্ট্রি কোথায়, দেখেন এখানে অটো নিয়ে নিয়েছে ঢাকা বাংলাদেশ, তাহলে আমরা এখানে সিটিটাও ঢাকা দিই, যেহেতু অ্যাড্রেস লাইন 1-এ আমরা ঢাকা দিছি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কান্ট্রি স্ট্যাটাস হচ্ছে ঢাকা বাংলাদেশ। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কক্সবাজার দিতে পারেন। আপনি অ্যারোতে আসবেন, এই অ্যারোতে ক্লিক করলে দেখেন বাংলাদেশ, এখানে কি আছে, চুয়াডাঙ্গা আছে, বাংলাদেশ কক্সবাজার আছে, কুমিল্লা আছে, ঢাকা, বাংলাদেশ দিনাজপুর, এই বাংলাদেশের যতগুলো জেলা আছে, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, সবগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কথা বুঝছি, আপনার কান্ট্রি স্ট্যাটাস, আপনার কান্ট্রি, এর সাথে আপনার জেলা কোথায়, ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে আছে। আপনি দেখেন, হ্যাঁ সিরাজগঞ্জ উপরে আছে না, এই যে সিরাজগঞ্জ। এছাড়াও আপনি কি করতে পারবেন, আরও নিচের দিকে আসেন, এখানে কি কি আছে দেখেন, ব্রাজিল আছে, দেখেন ব্রাজিল আছে, বিভিন্ন দেশ আছে, দেখেন অনেক অনেক দেশ আছে না, সবগুলো দেশে আছে, দেখেন ভুটান, নেপাল, ভুটান, সব দেশ থাকবে।
এই বাংলাদেশ শেষ হলো। এখন কি আছে, বারবুডাস আর কি। হ্যাঁ, তারপর কি আছে, বেনিন। তারপর কি আছে দেখেন, তারপর হচ্ছে বারমুডা, বারমুডা না, তা অনেক দেশ আছে আপনি দেখেন। এই যে ব্রাজিল আছে, মানে এভাবে যতগুলো দেশ আছে সবগুলো দেশ আপনি এখানে পাবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, কোনো প্রবলেম আশা করি। দেখেন কানাডা, কানাডা আছে না, এই কানাডার সকল অঙ্গরাজ্য বা জেলাগুলো, ঠিক আছে। হ্যাঁ, সিটিগুলো পাবেন, জেলাগুলো পাবেন, সিলি পাবেন, দেখছেন সব কিছু আছে আপনি দেখেন। তো এভাবে আপনারা যত নিচের দিকে যাবেন তত আপনি সব দেশগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, যতগুলো দেশ আছে এখানে দেখেন, পৃথিবীতে প্রায় 210টার মতো দেশ আছে, 200টার মতো ছোট বড় মিলিয়ে দেশ আছে। হ্যাঁ, 200টার মতো দেশ আছে। জেনে আসেননি তো, আসবেন না, আসার দরকার। 195টি রেগুলার, 95 না 98টা রেগুলার, এছাড়া টোটাল 200 কতটা আছে টোটাল। যাই হোক, সামহাও এরকম হবে। তাইলে দেখেন এখানে দেখেন ইউনাইটেড স্টেট, ইউক্রেন, তারপর মানে সব দেশেই আছে, আপনি যে কোনো দেশ আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন এই দেশ অথবা এই কান্ট্রি, এই অ্যাড্রেস লাইনটা আপনি কোথায় পাবেন? আপনি যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, বাংলাদেশের কোনো কোম্পানির জন্য কাজ করেন, তাহলে বাংলাদেশের ওই জিওগ্রাফি, ওই জিওমেট্রি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। অথবা আপনি যদি বিদেশে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, আপনি কাজ করলেও বুঝতে পারবেন, উনি বলে দেবে যে দেখো আমার বিজনেসটা আমি গ্রেট ব্রিটেন থেকে চালাইতে চাই, অথবা লন্ডন থেকে চালাতে চাই, অথবা ইউএসএ থেকে চালাতে চাই, অথবা আমার বিজনেসটা আমি কানাডা থেকে করতেছি, তুমি এখানে ঠিকানা অ্যাড্রেস লাইনে কানাডা দিবা, ঠিক আছে, বা আমার সিটি অমুক, বা অথবা আমি ইউএসএর ক্যালিফোর্নিয়া থেকে আমার বিজনেসটা চলে, ঠিক আছে, বা নিউ ইয়র্ক থেকে চলে, বা লস অ্যাঞ্জেলস থেকে চলে, ঠিক আছে, আর তুমি ওখানে দিবা, সিটিতে এরকম দিবা, ঠিক আছে, কান্ট্রি স্ট্যাটাসটা তুমি ইউএসএ দিবা, ইউনাইটেড স্টেট, লস অ্যাঞ্জেলস, অথবা ক্যালিফোর্নিয়া, অথবা নিউ ইয়র্ক, এরকমটা করে দিবা। তারপর হচ্ছে পোস্ট কোড জিপ, ঠিক আছে, পোস্ট কোড অথবা জিপ কোড একই জিনিস। আমাদের জন্য হচ্ছে পোস্ট কোড, আর যারা ইউরোপিয়ান বাইরে থাকে, বিদেশের জন্য যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি, তাহলে ওটা হবে জিপ কোড, ঠিক আছে, উনি আপনাকে দিয়ে দিবে। কারণ অনেকে আপনার জিপ কোড কি বুঝতে পারবেন না, কিন্তু উনি ডিটেলস আপনাকে দিয়ে দিবে। জিপ কোড যেটা, পোস্ট কোডও একইটা, বুঝতে পারছি। তাহলে ধরেন আমাদের পোস্ট কোড হচ্ছে 6700 না, 6700 না, সিরাজগঞ্জ দিলাম ধরেন। এরপরে জেনারেল অপশনে এসেন, সেলিং লোকেশন, আপনি আপনার সেলিং লোকেশনগুলো কোথায়, ঠিক আছে, সেল টু অল কান্ট্রিজ, আপনি কি সব কান্ট্রিতে আপনার প্রোডাক্টটা সেল করতে চান? এই জিনিসটা ভালোভাবে বুঝেন, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি কি আপনার প্রোডাক্ট সকল কান্ট্রিতে সেল করতে চান, সেলিং অল কান্ট্রিজ? তারপর এখানে আছে কি শিপিং লোকেশন আছে, দেখেন শিপিং লোকেশন। তারপর কি আছে, ডিফল্ট কাস্টমার লোকেশন, শিপিং কান্ট্রি রিজিয়ন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আগে বুঝেন। সেলিং লোকেশনে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে প্রথমে আছে সেল টু অল কান্ট্রিজ। আমরা যদি সব কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট আমরা সেল করব, অথবা সব কান্ট্রিতে আমরা আমাদের প্রোডাক্ট, এই কার ফোন, কার জরিমানা, সেল টু অল কান্ট্রিজ, তাহলে কি হবে, যদি সেল টু অল কান্ট্রিজ সিলেক্ট করেন, তাহলে সব কান্ট্রিতে আপনি কি করবেন, সেল করতে পারবেন। এখন দেখেন আপনি যদি সেল টু অল কান্ট্রিজ, এক্সপেক্ট কি আছে, অ্যাকসেপ্ট ফর, এখন আপনি সেল টু অল কান্ট্রিজ মানে বিক্রি করতে চান, বাট এক্সপেক্ট ফর, এখানে দেখেন আমরা যখন সেল টু অল কান্ট্রিজ লিখি এখানে কিছুই নেই। যদি এ সেল টু অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ফর, যদি এখানে ক্লিক করি, এখানে কি আসে দেখেন, সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর নামের একটা ডায়ালগ বক্স আসছে না, এখানে আসছে না। এই জায়গায় আমাদের একটু কাজ আছে, এই জায়গায় আমাদেরকে কাজটা করে দিতে হবে, ঠিক আছে। এখানে কি কি আছে দেখেন, সোর্স কান্ট্রিজ অর রিজিয়ন, তারপর হচ্ছে আপনার সিলেক্ট অল, সিলেক্ট
মোর, সিলেক্ট নান, তাই তো? এখন দেখেন আমি যদি এই ঘরে আমি যে যে কান্ট্রিগুলো আমি সিলেক্ট করে দিব, ওই কান্ট্রি ছাড়া বাকি যে দেশগুলো থাকবে সেই দেশগুলোতে আমার প্রোডাক্ট সেল করতে পারবো। যেমন ধরেন আমি চাচ্ছি না যে আমার প্রোডাক্টটা ইন্ডিয়াতে যাক, ইন্ডিয়াতে আমি সেল করব না। ধরেন আমি ইন্ডিয়াতে সেল করতেছি না, আমি পাকিস্তানে, এখানে যে কান্ট্রিগুলো লিখে দেব সে কান্ট্রি ছাড়া বাকি সকল কান্ট্রিতে আমি কি করব, আমার প্রোডাক্টটা আমি সেল করব। সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর, ঠিক আছে? এই এক্সপেক্ট পরের জন্য আমরা কি করব, এখানে যে কান্ট্রিগুলো সিলেক্ট করে দেব অথবা যে কান্ট্রিগুলো স্পেসিফিক লিখে দেব ওই কান্ট্রি ছাড়া বাকি কান্ট্রিগুলোতে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করব। ধরুন আমি যদি পাকিস্তান লিখি, পিএ পাকিস্তান, আমি যদি ধরেন চায়না লিখেছি, এইচ, আসে, আচ্ছা দাঁড়ান ইয়ে দেখি, এখানে দেখি ধরেন আমি সাউথ আফ্রিকাতে আমার প্রোডাক্ট আমি দিতে কই, সবগুলো চলে গেল কেন? আমি ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তান দেখাচ্ছে না কেন? পাকিস্তান, তারপর ধরেন আমি নেপাল, ধরেন আমি নেপাল, অথবা আমি ধরেন কানাডা, ধরেন আমি কানাডা, ধরেন এখানে আমি তিনটা, আপনি চাইলে অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আমি তিনটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম, তার মানে কি এই তিনটা কান্ট্রি বা এই চারটা কান্ট্রি ছাড়া, ধরুন কানাডা, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, এই চারটা কান্ট্রি ছাড়া আমরা কি করতে পারবো, বাকি সব কান্ট্রিতে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবো। বুঝছি বিষয়টা? তাহলে আপনি এখানে সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট পরে ক্লিক করবেন। যদি আপনার ক্লায়েন্ট যদি ওরকম রিকোয়ারমেন্ট দেয় যে দেখো আমি শুধুমাত্র চাচ্ছি যে আমি সব দেশে সেল করব, কিন্তু বাংলাদেশে আমার কোনো শিপমেন্ট নাই, পাকিস্তানে আমার কোনো শিপমেন্ট নাই, ইন্ডিয়াতে আমার কোনো শিপমেন্ট নাই, অথবা চায়নাতে আমার কোনো শিপমেন্ট নাই, এইসব দেশে আমি প্রোডাক্ট সেল করব না। তুমি এসব দেশে যাতে আমার প্রোডাক্ট সেল না আসে অথবা যাতে এসব দেশ থেকে যাতে অর্ডার না করতে পারে, তুমি স্পেসিফিক এখানে কোনো একটা সিস্টেম তৈরি করে দাও। বায়ার কিন্তু জানে না কিভাবে এই জিনিসটা করতে হয়, ও এটা বলতে পারবে যে তুমি এরকম সিস্টেম করে দাও। বুঝতে পারছি বিষয়টা? যখন আমরা সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর করে দেবো, এরপর দেখেন, এরপর আমরা কি করব, এক্সপেক্ট ফর করবেন। করার পর আপনারা কি করবেন, এখানে যদি এরকম থাকে তাহলে অবশ্যই সেভ চেঞ্জ করবেন এরকম রেখে। মানে আপনি যদি সেল টু অল কান্ট্রিজ রাখেন, রাখার পর সেভ টু চেঞ্জ করবেন, তাহলে সব দেশে আপনার প্রোডাক্ট সেল হবে। যদি আপনি কি করেন, কই জানি, হ্যাঁ, যদি আপনি এরকম রাখেন, এরকম হচ্ছে কেন, যদি আপনি এরকম করেন সেল টু অল কান্ট্রিজ স্পেক ফর, তাহলে এখানে যে কান্ট্রিগুলো আপনি সিলেক্ট করে দিবেন সেই কান্ট্রিগুলো সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ করবেন, ওই কান্ট্রিগুলো ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। আর যদি আপনি আরেকটা অপশন আছে দেখেন, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, আপনি যদি চান যে শুধুমাত্র এই সকল কান্ট্রিগুলোতে আপনি সেল করবেন, তাহলে আপনি স্পেসিফিক করে দিয়ে আমি ইউএসএ ছাড়া কোথাও সেল করবো না, অথবা আমি কানাডা ছাড়া কোথাও সেল করবো না, অথবা আমি গ্রেট ব্রিটেন ছাড়া কোথাও সেল করবো না। তাহলে আমরা এখানেও স্পেসিফিক দেখাই দিতে পারি যে ধরেন আমি ইউএসএ, ইউনাইটেড ধরেন ইউনাইটেড স্টেট আমি এখানে সেল করব, তারপর ইউনাইটেড কিংডম এখানে সেল করব, তারপর হচ্ছে আর কি ধরেন আসিয়ে অ্যান্ড কানাডা, ঠিক আছে? ধরেন আমি চাচ্ছি যে এই তিনটা দেশের বাইরে আমি আর কোথাও সেল করবো না, তাহলে আমরা কি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, এই তিনটা দেশের বাইরে আমরা কোথাও সেল করব না। তাহলে কেউ যদি অর্ডার করতে আসে সে অর্ডার করতে পারবে না, অথবা অর্ডার করলে তাকে একটা নোটিফিকেশন দেবে যে দিস ইজ নট অ্যালাউ ফর দিস প্রোডাক্ট বা ফর ইউ, কারণ এখানে আমরা সেল করতে চাচ্ছি না, আমরা এই তিনটা দেশের বাইরে আমরা সেল করব না। তাইলে আমরা সাধারণত অল কান্ট্রিজ দিয়ে রাখবো। অল কান্ট্রিজ দিয়ে রাখবো কেন, যে আমাদের অর্ডার আসুক,
প্রোডাক্ট আমরা কনভারসেশনের মাধ্যমে হয়তো ওনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেব, অথবা কোম্পানি যদি বলে না যে তুমি স্পেসিফিক করে দাও যে আমরা, কোম্পানি যদি বলে অল কান্ট্রিতে সেল করবে তাহলে অল কান্ট্রি দিয়ে রাখবেন। যদি মনে হয় সেল টু কান্ট্রিজ এক্সপেক্ট ফর, যে সকল কান্ট্রিগুলোতে সেল করতে চাচ্ছে না সেই সকল কান্ট্রিগুলো এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর বাকি সকল কান্ট্রিতে যাবে। আর যদি চাই যে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, যে 3টা কান্ট্রি 4টা কান্ট্রি অথবা শুধুমাত্র ইউএসএতে সেল করবে তাহলে ইউএসএ আপনি এখানে স্পেসিফিক করে দিবেন। অথবা যদি বলে যে এরকম 3টা 4টা দেশের নাম উনি যদি বলে তাহলে স্পেসিফিক করে দিবেন। করে দেওয়ার পর আপনি জাস্ট সেভ চেঞ্জ দিবেন। ঠিক আছে, তো আমি আপাতত অল কান্ট্রিজ রাখলাম। এরপর দেখেন শিপিং লোকেশন। এখন শিপিং লোকেশন জিনিসটা কি, যে আপনি যেহেতু কোনো একজন কাস্টমার যদি আপনার প্রোডাক্টের অর্ডার করে তাহলে আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে না? প্রোডাক্টটা শিপিং মানে প্রোডাক্টটা পাঠাতে হবে, তাই তো? প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে। এখন আমরা শিপিং লোকেশনগুলো কীভাবে বুঝবেন যে শিপিং লোকেশন কীরকম আসবে? এখন দেখেন আপনি কি সব কান্ট্রিতে আপনার শিপিং আছে? ধরেন আপনি তো একটা কোম্পানি চালাচ্ছেন, এখন অল কান্ট্রিজ দিয়ে এখানে অল কান্ট্রিজ দিয়ে রাখছেন। দিয়ে রাখার পরে আপনি সেল টু অল কান্ট্রিজ, আপনি চাচ্ছেন যে সব দেশ থেকেই আমার অর্ডারটা আসুক, কিন্তু অর্ডার তো আসলে হবে না, আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে হবে, শিপিং করতে হবে। তাহলে এই শিপিংটা আপনাকে এখান থেকে ঠিক করতে হবে যে শিপিং লোকেশনটা আপনার কোন কোন জায়গায় আছে। যে শিপিং টু অল কান্ট্রিজ, আপনাকে সব জায়গায় শিপিং সিস্টেম আছে? পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে যদি প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবে, শিপিং কি আছে? যদি থাকে তাহলে কি দিবেন, তাহলে শিপিং টু অল কান্ট্রিজ। আর যদি না থাকে শিপিং, যদি উনি বলে শিপিং টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, তুমি শিপিং টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, যে উনি বলে দেবে যে হয়তো ইউএসএ, শুধুমাত্র ইউএসএ বা ইউকে অথবা কানাডা অথবা আপনার ফ্রান্স, এসব জায়গায় আমার শিপিং আছে, তুমি এই জায়গাগুলো স্পেসিফিক করে দাও। তখন আপনি কি করবেন, এখানে এসে স্পেসিফিক করে দেবেন, ওই যে ওটার মতো, দেশের মতো, সেল টু অল কান্ট্রিজের মতো। ঠিক আছে, তাহলে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, কোন কোন দেশে? ধরেন আমরা যদি চাই যে ইউএসএ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, আপনার ফ্রান্স ধরেন এরকম দিয়ে দিলাম যে এই 4টা দেশে আমাদের কাস্টমাররা যদি প্রোডাক্ট অর্ডার করে তাহলে আমাদের শিপিং সিস্টেম চালু আছে, ওখান থেকে শিপমেন্ট করতে পারবে, প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে। এরপর দেখেন তাহলে কি কি পেলাম, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, শিপ টু অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন। আপনি চাইলে এখানে ডিজেবল করে দিতে পারেন, যে শিপিং এবং শিপিং ক্যালকুলেশনটা আপনি চাইলে ডিজেবল করে দিতে পারেন। এখন শিপিং জিনিসটা কেন লাগবে? অনলাইনে যখন কোনো একজন কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে তখন আমাদের কি শিপমেন্টের সাথে আমাদের কি শিপিং কস্ট লাগবে না? শিপিং কস্ট মানে প্রোডাক্ট যখন আপনি ডেলিভারি দেবেন তখন প্রোডাক্টের একটা ডেলিভারি চার্জ আছে না? সেই ডেলিভারি চার্জকে আপনার ক্যালকুলেশন করার জন্য আমাদের শিপিং সিস্টেমটা আমাদেরকে রাখতে হয়। আপনি যদি চান যে না আমরা ওটা রাখবো না, আমরা রাখতে চাচ্ছি কি ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন, আমরা এটাকে ডিজেবল করে রাখবো এবং শিপিং ক্যালকুলেশন চালু রাখবো। তো এর ভিতরে আপনি কি করতে পারবেন, নো লোকেশন বাই ডিফল্ট, এখানে আপনি শিপিং কান্ট্রিজ রিজিয়ন, জিওলোকেট, তারপর জিওলোকেট উইথ পেজ কি ক্যাচিং সাপোর্ট, তাই তো? এখন দেখেন ধরেন আমরা কি করলাম, আমরা শিপিং টু অল কান্ট্রিজ আমরা যদি দিই, আগে আমি কি শিপিং টু অল কান্ট্রিজ দিই, জিওলোকেট, আমরা কি করব শিপিং টু অল কান্ট্রিজ দিয়ে রাখবো, অথবা স্পেসিফিক যে কোনো কান্ট্রিজ দেন না কেন কোনো প্রবলেম নেই। আপনি যদি এই 4টা কান্ট্রিজ দেন 4টা কান্ট্রিজ, তবে একটা কথা মাথায় রাখতে হবে, এক দেশের শিপিং সিস্টেম, এক দেশের ডেলিভারি সিস্টেম, ডেলিভারি কস্ট কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, আপনি ধরেন আপনি আমেরিকাতে কোনো একটা স্টেটে, আমেরিকার কোনো একটা স্টেটে যদি আপনি আপনার প্রোডাক্টটাকে শিপমেন্ট করাতে চান অথবা প্রোডাক্টটা ডেলিভারি দিতে চান, ওখানে হয়তো $10 আপনি কি নেবেন, কস্ট নেবেন।
কিন্তু লন্ডনে যদি লন্ডন বা কানাডাতে যদি আপনি আসেন, কানাডাতে যদি শিপমেন্ট করাতে চান, তাহলে কি ওখানে $10 নিতে পারবেন? ওখানে ক্যানাডিয়ান হয়তো আপনি $5 নেবেন বা $6 নেবেন বা $8। আপনার শিপিংয়ের সিস্টেমে যতটুকু কস্ট আসবে, যতটুকু খরচ আসবে। যেমন আমি এটা আপনাদেরকে বলি, যেমন দেখবেন আমরা অনেক সময় ফেসবুক অথবা আমরা দারাজ অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি বা কোনো প্রোডাক্ট অর্ডার করি, দেখবেন ওখানে লেখা থাকে যে ঢাকার ভেতরে নিলে ডেলিভারি চার্জ $50 থাকে না এরকম? ঢাকা বিভাগের ভিতরে বা ঢাকা সিটির ভিতরে থাকে না? ঢাকা সিটির বাইরে অথবা ঢাকা বিভাগের বাইরে যদি নেন $150 থাকে না? তাহলে এটা এটা কিসের কারণে হচ্ছে? ওই শিপিং সিস্টেম কস্টের কারণে হচ্ছে। শিপিং সিস্টেম কষ্টের কারণ হচ্ছে, হয়তো বা প্রোডাক্টটা কোরিয়ারে দেবে, নয়তো প্রোডাক্টটা কোনো গাড়িতে দেবে, কোনো ট্রান্সপোর্টে দেবে, তাই না? তো তখন কি, যখন প্রোডাক্টটা আরও দূরে যাবে তখন কি প্রোডাক্টের শিপমেন্টটা বেড়ে যাবে না, কস্টিংটা বাড়বে না? তো কস্টিংটা আপনি যদি ঠিক না করতে পারেন, তাহলে প্রোডাক্টটা সেল করার পর আপনার কি প্রফিট থাকবে না। তো এই জন্য এক এক দেশের শিপিং সিস্টেম এক এক রকম, আর এক এক দেশের শিপিং সিস্টেম বা ডেলিভারির যে চার্জ, সেটা টোটালি ডিপেন্ড করবে জিওলোকেটের উপর। কিসের উপর? জিওলোকেট। জিওলোকেট মানে কি বলতে পারবেন? এই মাত্র শুনছেন না জিওলোকেট? প্রথমে শুনছেন, জীবনে প্রথম এই দেখাই প্রথম দেখা। ভৌগোলিক, রাইট। জিওলোকেট, জিওগ্রাফি থেকে জিওলোকেট, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার ভৌগোলিক সীমানার উপর বা সীমার উপর নির্ভর করবে, ঠিক আছে। এরপরে তাহলে আপনি এখানে আসলে কি করবেন, যে ডিফল্ট কাস্টমার যখন অর্ডার করবে অথবা কোনো দেশ থেকে কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা পারচেস করতে চাইবে, তখন তার জিওলোকেট, তার ভৌগোলিক সীমা, সে কোন দেশ থেকে অর্ডার করতেছে, সেখানে সেখানের শিপিং কস্টটা কেমন হবে সেটা কি আসবে, অটোমেটিক আসবে, ঠিক আছে। তো এই জন্য আমরা অবশ্যই চোখ বন্ধ করে জিওলোকেট দিয়ে রাখবো, ঠিক আছে। কারণ আমরা তো জানি না যে কোন দেশ থেকে, কোন জায়গা থেকে, কোন সিটি থেকে, কোন জেলা, কোন উপজেলা, কোন গ্রাম অথবা কোন ভিলেজ থেকে সে প্রোডাক্টটা অর্ডার করবে, তাই না? যেহেতু আমরা ম্যানুয়ালি না, আমরা আছি কিসে, ডিজিটালি। আমরা অ্যানালগে না, আমরা আছি কিসে, ডিজিটালি। তাহলে সব কিছু সে কী করবে, ডিজিটালিভাবে সে কী করবে, লোকেশনটাকে ট্র্যাক করবে। যখনই কোনো একজন কাস্টমার, আমরা দেখবেন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢুকলে অটোমেটিক আমাদের লোকেশনটা চালু হয়ে যায়, আমার লোকেশনটা দেখায়। যেমন ধরেন আমি নোয়াখালীর মানুষ, এখন যেহেতু আমি সিরাজগঞ্জ আসছি, আমার লোকেশনে এখানে যদি লোকেশনটা অন করে রাখি, দেখবেন সিরাজগঞ্জ দেখাবে। আমি এখন কোথায় অবস্থান করতেছি, সিরাজগঞ্জ দেখাচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ, তো তাহলে আমাদের আমাদের অবশ্যই কী করতে হবে, আমরা সেল টু অল কান্ট্রিজ দিই, অথবা সেল টু কান্ট্রিজ এক্সপেক্ট ফর দিই, অথবা সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিই, যেটাই দিই না কেন, আমাদেরকে কী করতে হবে, এই শিপিং লোকেশনের এখানে এসে আমরা শিপিং লোকেশন কোথায় কোথায় আছে এগুলো যদি দেন, অথবা শিপিং লোকেশন যদি আপনি শিপিং টু অল কান্ট্রিজ দেন, কোনো প্রবলেম নাই। অথবা আপনার ক্লায়েন্ট যদি, বায়ার যদি আপনাকে বলে না তুমি স্পেসিফিক কান্ট্রিজ করে দাও, এই কান্ট্রিতে, আমেরিকা, চায়না, লন্ডন, জাপান, যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিতে আমার শিপিংগুলো আছে। অথবা উনি বোঝাতে চাচ্ছে যে না তুমি একটা কাজ করো, ডিজেবল শিপিং করে দাও, শিপিংটা কেউ দেখার দরকার নাই, শিপিং ক্যালকুলেশন অটো হবে, ঠিক আছে। যে যেখান থেকে অর্ডার করুক না কেন কোনো প্রবলেম নেই, বাট শিপিং ক্যালকুলেশনটা অটোমেটিক হবে, অটো দেখাবে, কোনো প্রবলেম নেই। তখন আসবেন, আপনি কি করবেন, আপনি ডিফল্ট কাস্টমার লোকেশনে এসে জিও লোকেট করে দেবেন। আমি এখানে শিপিং অল কান্ট্রিজ আপাতত যেভাবে আছে অ্যাজ ইট ইজ ওইভাবেই রেখে দিচ্ছি, লেটস সে। এবার আমরা চলে যাচ্ছি কোথায়, তাহলে জিও লোকেট আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা চলে যাব, অ্যানাবল ট্যাক্সেস। এখন দেখেন, একটা প্রোডাক্ট আমরা যখন কিনি, কোনো একটা দোকান অথবা কোনো একটা সুপার শপ, যে জায়গা থেকে আমরা কিনি না কেন, আমাদের কি থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু ভ্যাট থাকে। আপনি দেখেন প্রোডাক্টের প্যাকেটের গায়ে দেখবেন ভ্যাট ইনক্লুড লেখা আছে। দুটো ভ্যাট, ট্যাক্স এবং ভ্যাট দুই ধরনের হয়, একটা হচ্ছে ভ্যাট ইনক্লুড অথবা ভ্যাট এক্সক্লুড, ঠিক আছে। তো ইনক্লুড কি এক্সক্লুড কি এটা আমরা বুঝবো, আমি দেখাচ্ছি। এখন দেখেন
এই যে ভ্যাট ট্যাক্সের যে ট্যাক্সের অপশনটা, এই অ্যানাবল ট্যাক্স, আমি যদি অ্যানাবল ট্যাক্সের এখানে ক্লিক করি, এই যে জেনারেল প্রোডাক্ট এখানে চলে আসবে, ট্যাক্স নামের একটা অপশন চালু হয়ে যাবে। আপনি একটু খেয়াল করেন, আমি জাস্টে এনাবল ট্যাক্স করে দিচ্ছি, ট্যাক্স আসছে। আচ্ছা, আমি সেভ চেঞ্জ না করা পর্যন্ত আসবে না। আমি এনাবল ট্যাক্স রেট অ্যান্ড ক্যালকুলেশন, এখানে এনাবল ট্যাক্স রেট অ্যান্ড ক্যালকুলেশন করবে যে এক এক দেশের এক এক রকম ট্যাক্স। আমরা যেমন ইনক্লুড যদি ট্যাক্স থাকে কি হয়, যে ধরেন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতেছি, প্রোডাক্টে ধরেন আপনি প্রোডাক্টটা 10 টাকা দিয়ে কিনছেন, এখন ওই প্রোডাক্টের ভিতরে কিছু বলবেন? আচ্ছা, যেমন ধরেন আমরা একটা প্রোডাক্ট কিনছি, এখন আমরা একটা প্রোডাক্ট কিনছি কত, 8 টাকা, সাপোজ 8 টাকার সাথে মনে করেন ট্যাক্স অ্যাড হচ্ছে মনে করেন 2 টাকা, 10 টাকা। এখন দেখা গেছে টোটাল প্রোডাক্টটা, আমি কোনো একটা প্রোডাক্ট আমি বাজার থেকে কিনতেছি 10 টাকা দিয়ে, আমরা কিন্তু বুঝতেছি না যে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি। হয়তো আমরা গভর্নমেন্টকে সরাসরি দিচ্ছি না, যে কোম্পানির প্রোডাক্টটা পারচেস করতেছি সে কোম্পানি ব্যাট ট্যাক্স সব কিছু অ্যাড করে ওই প্রোডাক্টের একটা রেট করছে, একটা একটা রিটেলার প্রাইস করছে, একটা সেল প্রাইস করছে, কথা বুঝেন? ঠিক আছে, একটা হচ্ছে রিটেলার প্রাইস, একটা হচ্ছে কাস্টমার প্রাইস। ঠিক আছে, তো হয়তো ব্যাট ট্যাক্স সব কিছু অ্যাড করে একটা কাস্টমার প্রাইস করছে, যে এই প্রোডাক্টটা যে মূল রেট হচ্ছে 8 টাকা, এর সাথে 2 টাকা ভ্যাট দিয়ে টোটাল 10 টাকা দিয়ে আপনার কাস্টমার প্রাইস করছে। এখন আমরা 10 টাকা দিয়ে কিনে আনতেছি, কিন্তু এর ভিতরে আমরা ভ্যাটও দিয়ে দিছি। একটা হতে পারে এরকম, আরেকটা হতে পারে এক্সক্লুডটা হয় এরকম, এটা হচ্ছে ইনক্লুডেড। আর এক্সক্লুডটা হচ্ছে এরকম, যে ধরেন আপনি 8 টাকা দিয়ে প্রোডাক্টের রেটই 8 টাকা, আপনাকে 8 টাকা দিয়ে কিনতে হবে, সাথে ব্যাট আপনাকে আলাদা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লুড। তো এক এক দেশের সিস্টেম কিন্তু এক এক রকম। এখন আপনি যদি বিজনেসে আসেন, ব্যবসা করেন, আপনি আপনার যদি প্রোডাক্ট সেল করেন, যেহেতু আমরা ই কমার্সে বিজনেস করব আশা করি, তো সেহেতু আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি কি আমার ব্যাড ট্যাক্সটাকে আমি কি ইনক্লুড রাখবো না এক্সক্লুড রাখবো। তো সব ক্ষেত্রে কিন্তু ইনক্লুডে রাখে, কারণ হচ্ছে কি, যখন একটা প্রোডাক্টের দাম যখন দেখবে 10 টাকা, 10 টাকার সাথে যদি কোনো কাস্টমার দেখে যে না এটার সাথে ব্যাট ইনক্লুডেড, আরও 2 টাকা ব্যাট দিতে হবে, তখন কাস্টমার কিন্তু প্রোডাক্টটা এই 2 টাকার ভয়ে কিনতে চাইবে। ঠিক আছে, তখন বলবে 10 টাকার প্রোডাক্ট আপনার 2 টাকা ভ্যাটে দিতে হবে। মানে বিষয়টা হচ্ছে, আমাকে নোয়াখালী ভাষায় একটা কথা আছে, দ্যাট ডে আর গায়ে নট এর ঠেলনি। আচ্ছা, ওটা পারফেক্ট, ঠেলনি, বুঝছেন না? আচ্ছা, মানে হাতির চেয়ে কাছের দাম বেশি আর কি। তাহলে মানুষ কি হাতি কিনবে? তা হাতি না কিনলে কাছের প্রয়োজন হবে? কোনো প্রয়োজন নেই। রশির বা দড়ির কোনো প্রয়োজন আছে? নাই। তো তাহলে ওই যে বেশিরভাগ মানুষ কি করে, যে আমরা প্রোডাক্টগুলো বাজার থেকে কিনি, ওরা কি করে যে ওরা করে যে ভ্যাট ইনক্লুড করে দেয়, তাই না? যে একসাথ করে দেয়, অ্যাডজাস্ট করে দেয়। আমরা কিন্তু ভ্যাট দিচ্ছি, কোম্পানি কি করতেছে, কোম্পানির মাধ্যমে আমরা এই ভ্যাটটা গভর্নমেন্টকে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে এনাবল ট্যাক্স রেট অ্যান্ড ক্যালকুলেশন, এটা ট্যাক্স রেটটা আমরা এনাবল করে রাখলাম, সে অটোমেটিক ক্যালকুলেশন করবে। আচ্ছা, অটোমেটিক ক্যালকুলেশন করবে না, এখানে আমরা আরও কিছু কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই ট্যাক্স বা ভ্যাটের এখানে কোনো অপশন নাই, এটা কিন্তু চলে আসবে। এরপর দেখেন, এরপর কি আছে, এখানে দেখেন ক্যালকুলেশন কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি। এখন আমরা যে কুপনের কথা বললাম না, যে আপনি ধরেন কোনো প্রোডাক্টের উপর 5% ডিসকাউন্ট দেবেন, 10% ডিসকাউন্ট দেবেন না কোনো প্রোডাক্টের উপর কুপন, যে কোনো ব্যক্তি 2000 টাকার মার্কেটিং করলে, সে যদি আপনার এখান থেকে এই মাসে 2000 টাকার মার্কেটিং করে, তাহলে তাকে 5% অফার, এটাকে বলো অফার, ছাড় দেওয়া, এগুলো কুপন। ঠিক আছে, কুপন অফার দিলেন যে 5% এখানে, যে আপনি একটা ফিক্সড করে দিতে পারেন যে তুমি যদি 2000 টাকার প্রোডাক্ট কিনো, তাহলে 5% তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে। ঠিক আছে, অথবা তুমি যদি 3000 টাকা 5000 টাকার ভিতরে কিনো, প্রোডাক্ট কিনো, তাহলে তোমাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। এখানে একটা কুপন থাকবে, কুপন থাকলে উনি যদি 5000 টাকার প্রোডাক্ট কিনে পারচেস করে, অথবা 2000 টাকার প্রোডাক্ট পারচেস করে, তাহলে কি হবে, আপনার একটা কুপন অটোমেটিক জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে গেলে উনি ওই 2000 টাকার আন্ডারে বা ওই 5000 টাকার আন্ডারে উনি যত পার্সেন্ট পাবে, উনি যত পার্সেন্ট কি পাবে, অফার পাবে, ঠিক তত পার্সেন্ট অনুযায়ী হয়তো উনি আবার কেনাকাটা করতে পারবে। নাইলে ওখানে উনি ওই 5% অনুযায়ী 2000 টাকার মার্কেটিং করলে 5%টা ওনার থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
ওনার মূল টাকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে 2000 টাকার মার্কেট ধরেন এরকম হতে পারে, কুপন সিস্টেমগুলো এরকম হতে পারে যে আপনি 2000 টাকার মার্কেটিং করলেন, কোম্পানি শর্ত রাখলো যে আপনি 2000 টাকার মার্কেটিং করবেন, মার্কেটিং করলে আপনি 5% ছাড় পাবেন। এটা হচ্ছে ডিরেক্ট। কীরকম যে 2000 টাকার 5% কত হতে পারে কেউ বলতে পারবেন? 1000? কি বলে, শিওর? 100 টাকা, 100 টাকায় 100 টাকা, রাইট। 2000 টাকার 5% 100 টাকা। তাহলে কোম্পানি এরকম করতে পারে যে আপনি 2000 টাকা প্রোডাক্ট কেনার পর 5% ছাড় পেয়ে 100 টাকা কী হয়ে যাবে, ওই 2000 টাকা মাইনাস হয়ে যাবে, আপনাকে 1900 টাকা পে করতে হবে। এরকম হয় না, দেখবেন আমরা অনেক সময় এরকমই করি। আবার এরকমও হয় যে দেখা গেছে বাটা অথবা অ্যাপেক্স অথবা ধরেন আপনার আরএফএল এর যে ইয়ে আছে, শোরুম আছে, বে আছে, তারপর আপনার লোটু আছে, ঠিক আছে। তারপর ধরেন এই কোম্পানিগুলো কি করলো যে আপনি দেখা গেলো আপনি যদি 900 টাকার প্রোডাক্ট কিনেন বা 999 টাকা যদি একটা প্রোডাক্ট কিনেন, যে আপনাকে কি করলো, একটা কুপনের হাতে আসলেন বা একটা অফারের হাতে আসলেন, আপনাকে এক জোড়া কি দেওয়া হলো, স্লিপার দেওয়া হলো বা স্যান্ডেল দেওয়া হলো, এরকম দেয়, ঠিক আছে। অথবা 2000 টাকার আপনি জুতা কিনলেন, আপনাকে এক জোড়া স্যান্ডেল, তার মানে কি ওই 2000 টাকা নিয়ে যাবে, ওই 2000 টাকা ক্যাশ নিয়ে যাবে, বাট ওই কুপনের আওতায় আপনি কি পেলেন, ওই 2000 টাকার আওতায় এক জোড়া স্লিপার পেলেন। এরকম থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টমারকে আপনার আকৃষ্ট করার জন্য, সেল বাড়ানোর জন্য। তাহলে ডিসকাউন্টগুলো এরকম হবে, কুপনগুলো এরকম হবে, ঠিক আছে। তাহলে এনাবল কুপন, আপনি যদি কুপনটাকে এনাবল করে রাখেন তাহলে কি হবে, এনাবল দ্য ইউজ অফ কুপন কোড। এখানে একটা কুপন কোড কি হবে, জেনারেট হবে, কুপন কোড জেনারেট হবে, অথবা কুপন কোডটা আপনি নিজে তৈরি করে দিতে পারেন। এরপরও দেখেন ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি। আপনি যদি চান যে না ক্যালকুলেট কুপন সিকোয়েন্সিয়ালি ডিসকাউন্ট হোক, আমরা এটাকে উঠাই দেবো, কই, হ্যাঁ, এটা দিয়ে দিলেন যে ক্যালকুলেট কুপন, যে কুপনের আওতায় যে পড়বে 2000 টাকার মার্কেটিং করলে যে 2000 টাকার 5%, বা 2000 টাকার পর থেকে 5000 টাকা পর্যন্ত মার্কেটিং করলে সে 10%, বা 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত মার্কেটিং করলে সে 15%। তাহলে সে কী করবে, অটোমেটিক কুপনের যে নাম্বার কোড থাকবে সেই কোড অনুযায়ী কী করবে, এই যে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি, সে কুপন কোড অনুযায়ী সেটাকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো চাইলে কোম্পানি যদি বলে আপনাকে এনাবল করে দিতে, এনাবল করে দিবেন, যে আমি কুপন চালাতে চাই, যখন কুপন চালাবে তখন এখান থেকে কুপন এনাবল করে দিবেন। আর যদি না চায় না দিবেন। যদি বলে অটোমেটিক্যালি আমার কুপনটা ক্যালকুলেট করবে, তাহলে অটোমেটিক্যালি ক্যালকুলেট সিকোয়েন্সিয়ালি দিয়ে রাখবেন। আমি জাস্ট এটাকে উঠাই দিচ্ছি, আমার এনাবল দিস ইউজ অফ কুপন কোড এভাবে থাকুক। এরপরে বাকি আমরা পরে যখন আমরা দেখব কুপনগুলো যখন আমরা তৈরি করব, প্রোডাক্ট পারচেস করতে গেলে কুপন কি দেখায় আমরা তখন ওখানে ভালোভাবে বুঝবো। আচ্ছা, এরপর দেখেন কারেন্সি অপশন। আমাদের দেখবেন অনেকে ওয়েবসাইটে পোস্ট করছে যাদের ইয়ের সামনে কি আছে, টাকা লেখা আছে, কারো ডলার লেখা আছে, কারো কিন্তু টাকা লেখা আছে। যেমন এখানে দেখেন, এখানে কি আছে দেখেন তো, প্রাইসটা কিসে আছে দেখেন তো, টাকাটা আছে না, তার মানে কি বাংলাদেশের টাকা। এখন ধরেন আপনি কি করলেন, আপনি এমন একটা ওয়েবসাইট তৈরি করছেন আপনার ক্লায়েন্টের জন্য। আপনার ক্লায়েন্ট বললো যে আচ্ছা দেখো, আমি আমার ওয়েবসাইটটা এখন ইয়েতে ইউএসডি ডলারে আছে, তুমি একটু কানাডিয়ানে করে দাও, বা তুমি একটু ধরো আপনি আরও কি আছে, রুবেলে করে দাও, বা তুমি একটু রিয়ালে করে দাও, বা আপনার আরও আছে না কানাডিয়ান ডলার বা ব্রিটিশ পাউন্ড, এগুলাতে সিস্টেম করে দাও, ঠিক আছে। যে যাতে কাস্টমার, আমি এখন ব্রিটিশ যেখানে ধরুন আমি লন্ডনে চাচ্ছি, অথবা আমি যুক্তরাজ্যে চাচ্ছি যে বিজনেসটা করব, অথবা কানাডাতে চাচ্ছি, অথবা ইন্ডিয়াতে চাচ্ছি বিজনেসটা করব, তুমি আমার ওয়েবসাইটটাকে রুপিতে রূপান্তর করে দাও। যে এখানে যখন আসবে তারা রেটটা রুপিতে দেখবে, অথবা তারা রেটটা ডলারে দেখবে, অথবা টাকা দেখবে। তার মানে এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, অনলি কারেন্সির উপর, কারেন্সি, ঠিক আছে। তাহলে আমরা কারেন্সিটা কোথায় পাবো, ঠিক আমরা জেনারেল যেখানে আছি, জেনারেল একদম অ্যাড্রেস লাইন টাইন শেষ করে এনাবল কুপন শেষ করার পর কারেন্সি অপশন, একদম কারেন্সি অপশনটা আসছে, এই কারেন্সি অপশন, ঠিক আছে। এই কারেন্সি অপশন থেকে আমরা এই কাজটা কি করতে পারবো, করে নিতে পারবো, কেমন।
তাহলে আমরা কারেন্সি অপশন দেখলাম। এই কারেন্সিতে প্রথমে কি আছে দেখেন, বাংলাদেশ টাকা মানে বিডিটি ব্যালেন্স, বিডিটি, ঠিক আছে। তারপর এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি দেখেন এখানে এখানে কি বারদোনিয়া ডলার্স, কেমন কি, হ্যাঁ বারবাডিয়ান ডলার্স। তারপর হচ্ছে এখানে বিভিন্ন আপনার কারেন্সি আছে, আপনি শুধু নামবেন, যতগুলো পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলো দেশের কারেন্সি অলরেডি এখানে দেওয়া আছে দেখেন, ঠিক আছে। আপনি যদি চান যে এটাকে ইউএসএ করবেন, ইউনাইটেড, এই দেখেন ইউনাইটেড স্টেট, হ্যাঁ ইউএস ডলার। এখন কাস্টমার অনেক সময় এগুলা কি সেটিংগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। বাট ডিফল্ট অবস্থা অনেক সময় অনেকের কারেন্সিটা টাকা থাকে বা রিয়েল থাকে বা আপনার রুবেল থাকে, ঠিক আছে। তো অনেক সময় এটাকে আপনার ঠিক করে দিতে হবে, এটাও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। কোনো ক্লায়েন্ট চাইলে আপনাকে এই কাজটা, শুধুমাত্র এই কাজটার জন্য আপনাকে $10 $20 পে করতে পারে, কথা বুঝতে পারছেন, শুধুমাত্র এই কাজটা। সে বুঝবে না, যিনি মূলত ক্লায়েন্ট, যিনি মূলত বায়ার, সে এত কাজ বুঝে না, এত কিছু বুঝে না, আর বুঝলেও তার সময় নেই। সে এখানে 5 মিনিট টাইম দিলে সে তার হয়তো $10 বাঁচাবে, কিন্তু এই 5 মিনিট সে অন্য জায়গায় দিলে সে $2000 ইনকাম করবে। তো ওখান থেকে আপনাকে যদি $20 দিয়ে দেয়, তার আরও $1980 লাভ, তাই না। তারা সেকেন্ড এবং মিনিটের হিসাব করে যে আমি এখানে এত টাইম দিলে কতটুকু আমার লস হবে, কতটুকু আমার লাভ হবে। এই জন্য তারা কেন আমাদেরকে কাজ দেবে, এই জন্য তারা আমাদেরকে কাজ দেয়, বুঝতে পারছি। তো এরপরে এখন ধরেন আমি ইউনাইটেড স্টেট ইউএস ডলার করে দিলাম, কিন্তু এখন পর্যন্ত এটা টাকাতেই আছে। তা আমরা যেহেতু সেভ চেঞ্জ করিনি, সেহেতু এটা চেঞ্জ হবে না। আমরা যখনই সেভ চেঞ্জ করে দিব, সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমরা ফ্রন্ট এন্ড যখন রিলোড দিব, তখন এটা ডলারে কনভার্ট হয়ে যাবে, দেখবেন। এরপরে দেখেন কারেন্সি অপশনটা কোথায় থাকবে, কারেন্সি পজিশনটা কোথায় থাকবে, কি রাইটে রাখবেন না লেফটে রাখবেন। এখন দেখেন এই কারেন্সি পজিশনটা কোথায় আছে, রাইটে না, আপনি যদি চান লেফটেও রাখতে পারবেন। এই দেখেন এখানে দেখেন লেফট উইথ স্পেস, রাইট উইথ স্পেস, আপনি কোন জায়গায় রাখবেন আপনি রাখতে পারবেন, লেফটে রাখতে পারবেন, রাইটে রাখতে পারবেন, লেফট উইথ স্পেসে রাখতে পারবেন, রাইট উইথ স্পেসে রাখতে পারবেন। তো আমি যদি লেফটে রাখি, এখন আগে কি লেফটে ছিল না রাইটে ছিল, আচ্ছা এখন লেফটে রাখলাম, কি ঘটনা ঘটে আমরা একটু দেখব। তারপর দেখেন 1000 সেপারেটর, এটা যেভাবে আছে এভাবে থাকবে। 1000 সেপারেটর যদি আপনি এখানে কোনো 1000 সেপারেটর কোনো হ্যাঁ হ্যাঁ 1000 টাকার পর বা আপনার লাখ টাকার পর বা 1000 টাকা 100 টাকার পর যদি আপনি যদি কোনো সেপারেটর যদি নির্দিষ্ট করে দিতে চান, দিতে পারবেন। ডেসিমেল সেপারেটর যদি ডেসিমেলে চান, ডেসিমেল তো আমরা বুঝি, সংখ্যায় যদি আপনি দিতে চান দিতে পারবেন। নাম্বার অফ ডেসিমেল, এখানে নাম্বার আছে 2, যেহেতু নাম্বার অফ ডেসিমেল আমরা জানি যে 0 এবং 1 মিলে 2টা নাম্বার হয়, ঠিক আছে। তো নাম্বার অফ ডেসিমেলের ভিতরে এই বাইনারি ডিজিট আমাদের ওয়েবসাইট অথবা যতগুলো ডিজিটাল সিস্টেম আছে সবগুলো কিন্তু এই 0 এবং 1-এর ভিতরে কনভার্ট করে, ঠিক আছে। নট ডেসিমেল, শুধু এবং 0 এবং 1 হয় অফ নইলে অন, ঠিক আছে। এর ভিতরে সব কিছু সে কাজ করবে। আমরা চাইলে নাম্বার অফ ডেসিমেল এখানে বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, কোনো প্রবলেম নাই। এখানে যেরকম আছে দুইটা আছে, দুইটাই থাকবে, এটা কোনো আপনার ইফেক্ট আসবে না, কোনো প্রবলেম আসবে না। আচ্ছা, এরপরে সেভ চেঞ্জ করব। এক্ষেত্রে যদি বায়ার যদি কখনো বলে যে থাউজেন্ডস অফ সেপারেটরে তুমি এটা করে দাও অথবা ডেসিমাল সেপারেটরে যদি তুমি এটা করে দাও, তাহলে করে দিবেন। বিশেষ করে এই কাজগুলো করতে হয় না, এই কাজগুলো যেভাবে থাকে সেভাবে আপনাকে করতে হবে। এরপর আমরা আবার একটু আমি রিক্যাপ করতেছি। তাহলে প্রথমে আমরা কি করলাম, আমি হুকমার্সে আসলাম, হুকমার্স থেকে সেটিংসে গেলাম, সেটিংস থেকে জেনারেল ট্যাবে ক্লিক করলাম। জেনারেল ট্যাবে ক্লিক করার পরে প্রথমে আমরা কি পেলাম, জেনারেল থেকে প্রথমে আমরা স্টোর অ্যাড্রেসে আসলাম, অ্যাড্রেস লাইন 1 লিখলাম, অ্যাড্রেস লাইন 2 লিখলাম। আপনারা যদি চান যে অ্যাড্রেস লাইন 2 লিখবেন না, কোনো প্রবলেম নেই, তবে অ্যাড্রেস লাইন 1 লাগবেই। এরপর হচ্ছে সিটি লাগবে, কান্ট্রি স্ট্যাটাস লাগবে, তারপর পোস্ট কোড অথবা জিপ কোড, একই জিনিস। যে কোম্পানি অথবা যে বায়ার যে দেশ থেকে যে লোকেশন থেকে তার বিজনেসটা চালাবে অথবা তার ওয়েবসাইটটা মেনটেন্স করবে, তার স্টোরটা চালাবে, সেই দেশের সেই কান্ট্রির পোস্ট কোড অথবা জিপ কোডটা আমাদের লাগবে। এরপর জেনারেল অপশনে আমরা কি দেখলাম, সেলিং লোকেশন, আমরা সেল টু অল কান্ট্রিজ যদি হয় তাহলে আমরা সব কান্ট্রিতে আমরা প্রোডাক্টটা সেল করতে পারবো। আর সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর, যদি এরকম থাকে, যদি বায়ার বলে যে সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর
আমি আমি এই দেশগুলোর বাইরে, যেমন কানাডা, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, এই দেশগুলোর বাইরে অন্য সকল দেশ, এখানে আমি যতগুলো দেশ সিলেক্ট করলাম, এই দেশগুলোর বাইরে অন্য সকল দেশে আমি আমার বিজনেসটা চালাবো অথবা আমি আমার প্রোডাক্টটা সেল করব। এই দেশগুলোতে আমি আমার প্রোডাক্টটা সেল করতে চাই না, তাহলে উনি যে নামগুলো বলে দেবে সেই নামগুলো আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর। আর উনি যদি বলে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, যদি উনি এটা বলে যে তুমি এমন এমন কয়েকটা দেশের নাম বলবে, যে কানাডা, ইউনাইটেড কিংডম অথবা ইউএসএ বা ইউনাইটেড স্টেট, এই কয়টা দেশে আমি শুধু আমার বিজনেসটা চালাবো, এই 3-4টা দেশে, অথবা আমি বাংলাদেশেও আমার বিজনেসটা চালাবো, তুমি বাংলাদেশটাও অ্যাড করো। তা আপনাকে যতগুলো কান্ট্রি সে দেবে অথবা কান্ট্রির লিস্টগুলো দিয়ে দেবে, তখন আপনি সেল টু স্পেসিফিক কান্ট্রি, শুধু এই দেশগুলোতে সে কি করবে, বিজনেসটা চালাতে চায় বা বিজনেসটা চালাবে, এই দেশের বাইরে সেই বিজনেসটা চালাবে না, ঠিক আছে। তা আমরা অল কান্ট্রিজ দিয়ে রাখতেছি। এরপর হচ্ছে শিপিং ক্যালকুলেশন, যে শিপিং টু অল কান্ট্রিজ, শিপিং আপনি কি সব দেশের জন্য শিপিং সিস্টেমটা রাখছেন কিনা, অথবা কোনো কাস্টমার যদি অর্ডার করে, অর্ডার অনুযায়ী আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবেন কিনা পৃথিবীর যে কোনো দেশে, আছে কিনা। যদি না থাকে, শিপিং টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, কোন কোন দেশে আপনি শুধুমাত্র আপনার শিপিং সিস্টেমগুলো রাখছেন, সেই দেশের শিপিং সিস্টেমগুলো আপনি দিতে পারেন। অথবা বায়ার যদি আপনাকে বলে দেয় যে আমি শুধুমাত্র কানাডা, ফ্রান্স, ইউএসএ, ইউকে, এই দেশগুলোতে আমার শিপিং সিস্টেম আছে, তুমি এই দেশগুলোই শুধু সিলেক্ট করে দাও, তখন আমরা শিপিং টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি দিয়ে দিব। এরপর আপনি যদি চান যে না, আপনি ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন, আপনি শিপিংটাকে ডিজেবল রাখতে চান, যে মানে আমরা শিপিংটা দেখাবো না, যে কোনো কান্ট্রিতে আমি যেখানে থাকি না কেন, যে কোনো কান্ট্রিতে আমি আমার শিপিংটা করতে চাচ্ছি, অথবা টোটাল শিপিংটাই বন্ধ থাকবে, যে ওরা অর্ডার দিলে আমরা শিপিংটা ও অটোমেটিক ক্যালকুলেশন করবে। সেটা ডিপেন্ড করবে কিসের উপর, ডিফল্ট কাস্টমার লোকেশন জিও লোকেটের উপর, ঠিক আছে। জিও লোকেট মানে কি, ভৌগোলিক অবস্থান বা সীমানার উপর ডিপেন্ড করবে। আপনি যদি চান যে নো লোকেশন বাই ডিফল্ট, এটা দিয়ে রাখতে কোনো প্রবলেম নাই, সব কান্ট্রি রিজিয়ন, আপনি যদি চান যে শুধু সে যে দেশ থেকে ইয়ে করবে, শুধুমাত্র সে দেশে সে ট্র্যাক করবে, অথবা আপনি যদি চান যে জিও লোকেট উইথ পেজ কি আছে, কোচিং সাপোর্ট। তো বিশেষ করে এখানে কিছুই থাকে না, এখানে শুধু জিও লোকেট দিয়ে রাখবেন। জিও লোকেট মানে সে যে দেশ থেকে করুক না কেন, তার শিপিংটা অটো ক্যালকুলেট হবে, এবং তার অর্ডারটা কোন দেশ থেকে আসছে তার লোকেশনটা ট্র্যাকিং হয়ে যাবে, ওয়েবসাইট তাকে ট্র্যাকিং করবে তার লোকেশন কোথায় থেকে। তাহলে সে অটো শিপিং, সে শিপিং ক্লাসের ভিতরে থাকবে কিনা, তার শিপমেন্টগুলো হবে কিনা, অথবা আসলে কেমন হবে, সেই জিনিসগুলা সে অটো দেখাবে। এরপর অ্যানাবল ট্যাক্স যদি আপনি নিতে চান, তাহলে অ্যানাবল ট্যাক্সেস করে রাখবেন। তারপর অ্যানাবেল কুপন, আপনি যদি অ্যানাবেল কুপন রাখতে চান, যে কুপন চালাবেন অথবা কোনো অফার চালাবেন, তাহলে আপনি কুপনটাকে অ্যানাবল করে দেবেন, এখানে কুপন এসে অ্যানাবল করে দেবেন। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি, যদি এটা রাখতে চান যে আপনার রেটের উপর, যে অফারের উপর 2000, 5000, কত টাকার উপর কতটুকু আপনি অফার রাখছেন, সেই জিনিসটা যদি সিকোয়েন্সিয়ালি চালাতে চান, তাহলে সে অটোমেটিক ক্যালকুলেট করবে। এখানে আপনি চেকবক্সের টিকটা দিয়ে রাখতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না, যেহেতু আমরা অফারটা চালাচ্ছি না। যখন আমরা অফারটা চালাবো, তখন আমরা চেকবক্সের টিকটা দিয়ে রাখবো। এরপর হচ্ছে কারেন্সি অপশন। কারেন্সি অপশনে আমরা চাইলে এখানে ডলার, টাকা, তারপর বিভিন্ন দেশের যেসব কারেন্সি, রুবেল, তারপর রিয়াল, তারপর রুপি, তারপর হচ্ছে পাউন্ড, যে দেশের জন্য আপনার বায়ার অথবা ক্লায়েন্ট অথবা কোম্পানি আপনাকে বলে দিবে যে আমার কারেন্সিটা এরকম করে দাও, আমি কানাডা থেকে আমার কানাডার কারেন্সি করে দাও, আমি লন্ডন থেকে লন্ডনের কারেন্সি করে দাও, অথবা আমি ইউনাইটেড স্টেট থেকে আমার ইউএসডি ডলার করে দাও, অথবা আমি বাংলাদেশ থেকে বিডিটি কারেন্সি করে দাও। তাইলে আপনাকে যেটা বলবে সেই কারেন্সিটা আপনি কি করবেন, সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপরে কারেন্সি অপশনটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবেই রাখবেন, অথবা বায়ার যদি বলে লেফট সাইডে দাও, রাইট সাইডে দাও, অথবা লেফট উইথ স্পেসে দাও, অথবা রাইট উইথ স্পেস দাও, যেভাবে বলবে সেভাবে করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমি একটু লেফটে দিয়ে রাখি। তারপর হচ্ছে 1000 সেপারেটর, তারপর হচ্ছে ডেসিমেল সেপারেটর, তারপর নাম্বার অফ ডেসিমেল অ্যাজ ইট ইজ যেমন আছে রাখবেন, রেখে সেভ চেঞ্জ। বুঝতে পারছি? এটা কিন্তু আবার রিক্যাপ করছি, সরি। আর মনে থাকতে হবে কেন, আমার তো ভিডিও তো সব আছে ভাই। এখন দেখেন,
এখন এই সেভ চেঞ্জ করার পরে আমরা একটু জাস্ট আমার ওয়েবসাইটের উপর কোনো ইফেক্ট আসছে কিনা, এখনও কিন্তু টাকা দেখাচ্ছে না বাংলাদেশি কারেন্সি। এখন আমি জাস্ট রিলোড করবো, দেখেন এখন দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা, ডলারটা কোথায় আসছে দেখেন তো, ডলার সাইনটা কোথায়, লেফটে চলে আসছে না। এখন আমরা যদি এবার যদি রাইটে চাই, আমার বায়ার যদি আমাকে বলে বা কোম্পানি যদি বলে তুমি ডলারটাকে রাইটে নিয়ে আসো, তাহলে পারবো না। এই যে এখানে যাব, জাস্ট কারেন্সিতে যাব, তারপর কারেন্সিতে যাব আমরা, কারেন্সির এখানে কারেন্সি অপশন পজিশনস রাইটে দিয়ে দেব, জাস্ট সেভ চেঞ্জ। আমাদেরকে হুকমার্স অনেক ভালোভাবে জানতে হবে। দেখেন এখন ডলার চেঞ্জ হয়ে গেছে না, হয়েছে না, পারবেন না, পারবো। এরপর দেখেন আমরা যে ট্যাক্সটাকে যে এনাবল করছিলাম, এই দেখেন এই এনাবল ট্যাক্স রেট অ্যান্ড ক্যালকুলেশন, এটা যে এনাবল করছিলাম, এই দেখেন এখানে আমার ট্যাক্সটা চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না। আগে কি ছিল? জেনারেল প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট মেথড, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি পলিসি, ইমেল ইন্টিগ্রেশন, ভিজিবিলিটি, অ্যাডভান্স, এই জায়গাগুলো ছিল, কিন্তু ট্যাক্স ছিল না। এখন কিন্তু ট্যাক্সটা আমার অ্যাড হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখন আমরা একটু ট্যাক্সটা দেখে আসি, ট্যাক্স সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আজকের ক্লাসটা একটু বোরিং ক্লাস, ঠিক আছে? কেন? আজকের ক্লাসটা একটু বোরিং ক্লাস, খালি বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ট্যাক্সটা একটু দেখি। ট্যাক্সে আমি ক্লিক করার পরে দেখেন আপনারা শুধু বুঝেন, শুধু আমার গল্পগুলো শুনেন। আজকে একটা গল্প শোনাবো। আচ্ছা, এবার আসেন, আমি ট্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমি ট্যাক্স অপশনে আসলাম। ট্যাক্স অপশনে আসার পর প্রাইস এন্টার উইথ ট্যাক্স। এখন দেখেন ইয়েস আই উইল এন্টার প্রাইস ইন কি ইনক্লুসিভ অফ ট্যাক্স, ঠিক আছে? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ইনক্লুড, এটা হচ্ছে ইনক্লুসিভ। আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড মানে ভিতরে, এক্সক্লুড মানে বাইরে। এই জিনিসটা আমাদের কোথায় লাগবে জানেন? ইনক্লুড এক্সক্লুডটা ভালো করে মনে রাখেন। এই জিনিসটা যখন আমরা মার্কেটিংয়ে যাব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যখন শিখব, তখন ইনক্লুড এবং এক্সক্লুডের কাজ আছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মার্কেটিংয়ে ইনক্লুড এবং এক্সক্লুডের কাজ আছে, ঠিক আছে? ইনক্লুড মানে ভিতরে, এক্সক্লুড মানে বাইরে, ঠিক আছে? মনে থাকবে। আমি কিন্তু জিজ্ঞেস করবো, আপু কোনো প্রবলেম? কোনো প্রবলেম? আচ্ছা, আমারও একই অবস্থা, ঘুম আসতেছে। আচ্ছা, তবে আমার মনে হয় আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। মানুষের দোয়া খুব ইম্পর্টেন্ট, জানেন? আচ্ছা, এখন কি আছে? প্রাইস এন্টার উইথ ট্যাক্স, বিষয়টা একটু দেখেন। এই বিষয়টাও আপনাদেরকে বুঝতে হবে। আমরা দেখেন এখানে আসলাম, আসার পরে আমাদের এখানে কি জিনিস আছে? প্রথমে প্রাইস এন্টার উইথ ট্যাক্স। এখানে দেখেন ইয়েস আই উইল এন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, আর হচ্ছে আই উইল এন্টার প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স। এখন এই বিষয়টা কি? এই বিষয়টা বলতে পারবেন না? কিছুক্ষণ আগে বলছিলাম, বলেন তো এই বিষয়টা কি? রাইট। ধরেন ওই যে কিছুক্ষণ আগে বললাম, এই কথাটা কিন্তু আলোচনা করে ফেলছি, যে কিছুক্ষণ আগে বললাম আমার একটা প্রোডাক্ট 8 টাকা কেনা, টোটাল ভ্যাট ট্যাক্স সহ আমার প্রোডাক্টটা 10 টাকা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে যে সেল প্রাইসটা বসাবো, ধরেন আমি এখানে সেল প্রাইসটা ধরেন আমার এটা 890 টাকা কেনা। এখন এই 890 টাকার সাথে আমার ভ্যাট ট্যাক্স মনে করেন আরও 10 টাকা অ্যাড হলো, তাহলে কত টাকা হলো? 900 টাকা। টোটাল আমি প্রোডাক্টটা সেল করতেছি কত? 900 টাকা, ভ্যাট ট্যাক্স সহ। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি ভ্যাট ট্যাক্স আলাদা রাখবেন, যে কোনো কাস্টমার আসবে, সে এখানে প্রাইসটা দেখবে কত? 890 টাকা। সে এখানে 890 টাকা 890 টাকা দেখবে। এর সাথে সে কি দেখবে? একটা ভ্যাট ট্যাক্স দেবে, যে তুমি যদি 890 টাকার এই প্রোডাক্টটা কিনতে চাও, তোমাকে 10% ভ্যাট দিতে হবে, অথবা 10 টাকা তোমাকে ভ্যাট দিতে হবে। তখন কাস্টমার মনে মনে বলবে 890 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আবার বলে ভ্যাটও দেবে। তখন কাস্টমার থাকবে? থাকবে না, আপনিও থাকবেন না, এটা সত্য কথা। তো এই জন্য বেশিরভাগ কি করে, ভ্যাট ট্যাক্সটা কি করে? ইনক্লুড করে দেয়।
যে একদম সেল প্রাইসের সাথে দিয়ে দেয়, ঠিক আছে, যে তোমার কোনো ব্যাড ট্যাক্স দেওয়া লাগবে না, ব্যাড ট্যাক্স তো ওটার ভিতরে নিয়ে নিচ্ছে, ওরাই গভর্নমেন্টকে আপনার বছর শেষে ব্যাড ট্যাক্সটা আপনার গভর্নমেন্টকে আমাদের হয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কোম্পানি। তো এই জন্য আপনি যদি চান যে ইয়েস আই উইল ইন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, আপনি যদি চান যে হ্যাঁ আপনি ট্যাক্সটা এখানে ইনক্লুড করবেন, তাহলে ট্যাক্সটা এখানে ব্যাড ট্যাক্সটা এখানে ইনক্লুড করতে পারেন। আর আপনি যদি চান নো আই উইল ইন্টার প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স, আপনি যদি চান যে না আমরা ব্যাড ট্যাক্স অ্যাড করবো না, আমরা একসাথে দিয়ে দেবো, তাহলে এটা নো রাখবেন, ঠিক আছে। যদি ব্যাড ট্যাক্স আলাদা নিতে চান তাহলে এক্সক্লুসিভ, আর যদি না আপনি ওই টাকার ভিতরে নিয়ে নিতে চান তাহলে ইনক্লুসিভ রেখে দিবেন, ঠিক আছে। ক্যালকুলেট ট্যাক্স বেসড অন, এখন ক্যালকুলেট করবে কিভাবে, কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর। কার উপর ক্যালকুলেট করবে ব্যাড ট্যাক্সটা, কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর। ওই যে বললাম যে ঢাকার ভিতরে দেখা গেছে, ঢাকার ভিতরে যদি আপনি কি করেন, ঢাকার ভিতরে যদি প্রোডাক্ট আপনি ডেলিভারি নেন, তারা বলে দিচ্ছে যে 50 টাকা বা 60 টাকা দেবেন, ঢাকার বাইরে যে কোনো আপনি জেলায় উপজেলা নেন 150 টাকা দিতে হবে। আর দেশের বাইরে যদি নেন, সেটা দেশের বাইরে যে দেশের যে কান্ট্রি ব্যাড ট্যাক্স যেমন রেট তেমন দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন ক্যালকুলেট ট্যাক্স বেসড অন কাস্টমার শিপিং অ্যাড্রেস, এখানে আসলেন কাস্টমার বিলিং। কাস্টমার কি করবে, কাস্টমার যখন কাস্টমার শিপিং করবে, কাস্টমার বিলিং অ্যাড্রেস করবে। তো কাস্টমার যখন আপনার কাছে একটা প্রোডাক্ট অর্ডার করবে, তখন অবশ্যই সে কী করবে, তার অ্যাড্রেসগুলো বিলিং করে না, তার অ্যাড্রেস লিখবে, লোকেশন লিখবে, সে কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা ডেলিভারি নেবে সে এই জিনিসটা লিখবে, ঠিক আছে। তখন সেটা হচ্ছে কাস্টমার বিলিং, কোন জায়গা থেকে সে বিলটা গ্রহণ করবে বা নেবে। এরপর হচ্ছে শপ বেস অ্যাড্রেস। যদি আপনার ধরেন এরকম আছে যে আপনি অনলাইনে প্রোডাক্টটা, অনলাইনে আপনি বিজনেস করেন, আপনার ওয়েবসাইটে আছে লাইকের স্বপ্ন মনে করেন, লাইকেস মনে করেন স্বপ্ন, এখন স্বপ্নের সারা দেশে জেলায় উপজেলাতে কিন্তু কি আছে, সার্ভিস সেন্টার আছে বা কাস্টমার কেয়ার আছে, অথবা তাদের আউটলেট আছে, রাইট, আউটলেট আছে। এখন আপনি স্বপ্নের ওয়েবসাইটে ঢুকে ধরুন কোনো একটা সাবান অর্ডার করলেন, এখন অর্ডার করার পর আপনি কী করলেন, অর্ডার করার পর মনে করেন সিরাজগঞ্জ সদরে তাদের যে আউটলেট আছে সেখান থেকে নিয়ে নিলেন, তাইলে সেটার হয়তো শিপিং কস্টটা হয়তো 0 আসতে পারে। যে আপনি যদি আমাদের শপ থেকে নিয়ে যান, অর্ডার করলেন অনলাইনে, শপ থেকে নিয়ে গেলেন, তাহলে 0 আসবে। আউটলেট থাকে এরকম অনেক অনেক জায়গায় কিন্তু আউটলেট থাকে, সেল সেন্টার থাকে, বা আপনার থাকে, স্টোর থাকে, অনেক জায়গায় স্টোর থাকে, হ্যাঁ, যেটাকে আমরা বলছিলাম, আমরা গত ক্লাসে কি বলছিলাম, ওয়্যার হাউস, ঠিক আছে। অনেক জায়গায় ওয়্যার হাউস থাকে, জায়গায় জায়গায় ওয়্যার হাউস থাকবে, ডিপো থাকবে। তো ওগুলার উপর ডিপেন্ড করবে আপনার শিপিং, মানে শিপিং কস্ট অথবা ট্যাক্স ভ্যাট। তাহলে আপনি কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর ডিপেন্ড করবে যে সে কতটুকু দিবে, ভ্যাট ট্যাক্স দিবে, অথবা কাস্টমার বিলিং অ্যাড্রেসের উপর ডিপেন্ড করবে, অথবা শপ বেস অ্যাড্রেসের উপর ডিপেন্ড করবে। এখন আপনার ক্লায়েন্ট অথবা আপনার কাস্টমার কেমন হবে, যে আপনি কি আপনার আউটলেট থেকে শিপিং করাতে চান, না আপনি কাস্টমারের বিলিংয়ে নিতে চায়, না কাস্টমার যেখানে অ্যাড্রেস দিবে সেখানে তার যে লোকেশন সেই লোকেশনে আপনি পাঠাতে চান, ঠিক আছে। এরপরে শিপিং ট্যাক্স ক্লাসেস। এখন শিপিং ট্যাক্স ক্লাসেস আপনার কি কি হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, তারপর রিডিউস রেট হতে পারে, 0 রেট হতে পারে। কখন 0 রেট হবে, যে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার কাস্টমার আপনার শপ থেকে নিলে কি হবে, অনলাইনে অর্ডার করলো বাট আউটলেটের শপ থেকে নিল, সে 0 ভ্যাট ট্যাক্সের আওতায় থাকবে, বা সে তাকে শিপিং কস্ট দিতে হবে না, শিপিং ট্যাক্স তাকে দিতে হবে না। তারপর ধরেন সে ঢাকার ভিতরে থাকলো, বা আপনার বিজনেসটা ঢাকা থেকে চালাচ্ছেন, ঢাকার ভিতরে থাকলো, জাস্ট একটা স্ট্যান্ডার্ড রেট করে দিলেন, সেটার জন্য তাকে 50 টাকা দিতে হবে, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে রিডিউস রেটটা হলো সে যদি অন্য কোনো লোকেশন দেয়, অন্য কোনো কান্ট্রি অ্যাড করে, তখন সেখান থেকে সেটাকে কি রিডিউস করে সে অনুযায়ী আপনার ট্যাক্স, তাকে শিপিং ট্যাক্সটা দিতে হবে। রাউন্ডিং, আপনি যদি চান যে প্রোডাক্টের সাথে রাউন্ড ফিগার করে নিতে, রাউন্ডিং, ঠিক আছে, যে ধরেন আপনার 800 টাকার একটা প্রোডাক্ট আপনি ঢাকাতে সেল করতেছেন, ঢাকার কোনো কাস্টমারই ঢাকা সিটিতে বসে, কোনো ধানমন্ডির একটা কাস্টমার হতে পারে, গুলশানের একটা কাস্টমার হতে পারে, সে গুলশানে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, 800 টাকার একটা প্রোডাক্টের সাথে আপনি যদি একটা রাউন্ড ফিগার অ্যাড করে 50 টাকা দেন, তাহলে তাকে শুধু 850 টাকা পে করলে আপনি তাকে প্রোডাক্টটা দিয়ে দেবেন। কথা বুঝতে পারছি। আর যদি না আপনি রাউন্ড ফিগার করতে চান না,
আপনি প্রোডাক্টের রেট আলাদা নেবেন, শিপিং রেটটা আলাদা নেবেন, কোনো প্রবলেম নাই, তাহলে আপনাকে আর রাউন্ড করার দরকার নেই। ঠিক আছে, রাউন্ড ট্যাক্স অ্যাট কি সাব টোটাল লেভেল কি আছে কি ইনস্টেড অফ রাউন্ডিং পার লাইন। বুঝছি বিষয়টা? একটু একটু প্রথম একটু বুঝতে কষ্ট হবে, অনেকবার দেখতে হবে, বুঝতে হবে। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, কই জানি, আচ্ছা এখানে দেখেন আমি শিপিং ট্যাক্স ক্লাসেস বেস অন কাট আইটেম। আমি চাচ্ছি যে শিপিং ট্যাক্স, যে আমার প্রোডাক্টটার শিপিং সিস্টেমটা এমন থাকবে যে কাট আইটেমের উপর, মানে আপনি যত প্রোডাক্ট কাট করবেন অতটা প্রোডাক্টের উপর আলাদা আলাদা ট্যাক্স থাকবে। যেমন ধরেন আপনার অর্নামেন্টসের উপর একরকম থাকতে পারে, তারপর ধরেন আপনার গোল্ডের উপর একরকম থাকতে পারে, তারপর আপনার ধরেন শার্ট ড্রেস এগুলোর উপর এক ধরনের ট্যাক্স, কিন্তু সব কিছুতে সমান না। যেমন আপনার ইলেকট্রনিক্স ডিভাইসের উপর এক ধরনের ট্যাক্স থাকে না, যে ওখানে কিন্তু 15% অলরেডি ভ্যাট ট্যাক্স দিতে হয়, তাই তো? তো কোনো প্রোডাক্টের উপর হয়তো 10%, কোনো প্রোডাক্টের উপর 5%। তো এখন বিষয়টা কিন্তু এরকম হবে যে শিপিং ট্যাক্স ক্লাস বেসড। ঠিক আছে, ক্লাস বেস অন কাট আইটেম। যেহেতু আমরা এখনো ক্লাস রেডি করিনি, আপনার ক্লাসটা এখন বুঝবেন না, শুধু এটা মাথায় রাখেন যে ক্লাস নামের একটা জিনিস আছে, ক্লাসটা আমরা যখন রেডি করব তখন বুঝতে পারবেন। এরপরে আসেন, এটা দেওয়ার পর আমাদেরকে দেখাচ্ছে অ্যাডিশনাল ট্যাক্স ক্লাসেসটা কেমন হবে। এবার এখানে দেখেন যে রিডিউস রেট, তারপর জিরো রেট, আর কি নিতে চান আমরা, ধরেন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে যে ভ্যাট ট্যাক্স বা ইনক্লুড ভ্যাট ইনক্লুড ভিএটি। আপনারা দেখবেন কোথাও ইয়েতে গেলে ভিএটি ভ্যাট আইএনসি এরকম দেয়া থাকে না, ইনক্লুড ভ্যাট দেওয়া থাকবে। তো আমরা ইনক্লুড ভ্যাট নামের একটা অপশন অ্যাড করলাম কই জানি, হ্যাঁ এখানে, আচ্ছা অ্যাড করার পর আমরা এখানে ডিসপ্লে প্রাইস ইন দ্য শপ, আমরা এটাকে কি করব, এক্সক্লুডিং ট্যাক্স থাকবে। তারপর হচ্ছে এক্সক্লুডিংয়ের এখানে কি আপনি কি ইনক্লুডিং ট্যাক্স নেবেন না এক্সক্লুডিং ট্যাক্স করবেন, আপনি কি প্রোডাক্টের মধ্যে আপনি একসাথে নিয়ে নেবেন, না প্রোডাক্টের রেট আলাদা নেবেন আর ট্যাক্স আলাদা নেবেন, শিপিংটা ট্যাক্স আলাদা নেবেন। ঠিক আছে, তা আপনি যদি চান যে ইনক্লুডিং নেবেন ইনক্লুডিং, যদি চান যে এক্সক্লুডিং নেবেন এক্সক্লুডিং। তো ধরেন আমরা এক্সক্লুডিংয়ে রাখলাম ডিসপ্লে প্রাইস ডিউরিং কাট অ্যান্ড চেক আউট। এখন ডিসপ্লে প্রাইস যখন দেখাবে তার সাথে কি ট্যাক্সটাকে ইনক্লুড দেখাবে না এক্সক্লুড দেখাবে? আপনি ডিসপ্লে প্রাইস দেখাবেন না, এখন ডিসপ্লে প্রাইসের ভিতরে ট্যাক্সটাকে আলাদা দেখাবে না উইথ ব্যাড ট্যাক্স? একটা প্রোডাক্টের রেট কি উইথ ব্যাড ট্যাক্স সহ দেখাবে না ব্যাড ট্যাক্স ছাড়া দেখাবে? ব্যাড ট্যাক্স আলাদা দেখালো, প্রাইসটা আলাদা দেখালো, অথবা ব্যাড ট্যাক্স সহ দেখালো। ঠিক আছে, আচ্ছা জিনিসটা একটু কষ্ট হবে আপনাদের, একটু কষ্ট হবে। প্রাইস ডিসপ্লে সাফিক্স এখানে না আছে, এখানে যেভাবে আছে এভাবে থাকুক। এরপরে লেটসে কি হবে, ডিসপ্লে ট্যাক্স টোটাল কি হবে, আইটেম ওয়াইজ হবে। আইটেম ওয়াইজ দিবেন না অ্যাজ এ সিঙ্গেল টোটাল, কোনো প্রবলেম না, আমরা আইটেম ওয়াইজই রাখবো, কারণ সে যতটা আইটেম কিনবে ততটা আইটেম আলাদা আলাদা দেখাবে, এরপর একটা সাব টোটাল দেখাবে। কথা বুঝতে পারছি? তাহলে ভিতরে কতগুলো কাজ করতে হবে আবার দেখেন। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়ার পরে ধরেন আমি এটা যেভাবে আছে এভাবে থাকলো, এটা দেওয়ার পরে এখানে দেখেন ট্যাক্স অপশনাল, এখানে দেখেন স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট এবং জিরো রেট। এর সাথে আমি আরেকটা অ্যাড করছি কি ভ্যাট ইনক্লুড করছি না। এখন আমরা সেভ চেঞ্জ করি, দেখি কোনো ঘটনা ঘটে কিনা। এখানে দেখেন তো ভ্যাট ইনক্লুড আসছে কিনা, দেখেন তো এই যে স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট, ভ্যাট ইনক্লুড রেট, জিরো রেট আসছে না। এবার যদি আমরা স্ট্যান্ডার্ড রেটে যদি দেখি, শুধু বুঝেন স্ট্যান্ডার্ড রেটে যদি দেখি, এখানে দেখেন আমরা কি করতে পারবো। ধরেন আপনি কান্ট্রি অনুযায়ী স্ট্যান্ডার্ড করে দিতে পারেন। ধরেন আপনি ইউএসএ প্রোডাক্ট সেল করবেন, ইউএসএ যে কোনো জায়গায় যদি আপনার প্রোডাক্টটা শিপমেন্ট করে তাদের জন্য $10, কোনো কথা নেই, তাদের জন্য $10। এখানে দেখেন প্রথমে আমি যখন স্ট্যান্ডার্ডে আসলাম আমি একটু দেখাই আপনাদেরকে, এই জিনিসটা বুঝেন, এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড কই জানি এরকম হচ্ছে কেন, তাই
কয়টা বাজতেছে না? এই তো আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ট্যাক্স রেট এখানে দেখেন কি কি আছে। দেখেন স্ট্যান্ডার্ডে যখন ক্লিক করলাম কান্ট্রি কোড আছে, ঠিক আছে। প্রথমে কি আছে জিনিসটা বুঝেন, একদম ঠান্ডা মাথায় বুঝেন, প্রথমে একটু কষ্ট হবে। স্ট্যান্ডার্ড কান্ট্রি কোড, স্টেট কোড, তারপর পোস্ট অথবা জিপ কোড, তারপর আপনাকে কি জানতে হবে সিটি, এরকম করতেছে কেন এটা, সিটি, তারপর রেট পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্টে ট্যাক্স নেমটা কি হিসেবে নেবেন, তারপর প্রায়োরিটি, তারপর কুপন যদি কি কম্পাউন্ড, হ্যাঁ কম্পাউন্ড যদি থাকে, শিপিং যদি থাকে, কি কি করবেন, ঠিক আছে। এখন এখানে আপনি যখন প্রোডাক্টটা কি করবেন, আপনি যখন প্রোডাক্টটা শিপিং করবেন তখন আমরা কিন্তু অনেকগুলো দেশের জন্য শিপিং করতে হবে। যেমন ধরেন ইউএসের কোনো ক্লায়েন্ট বা ইউএসের কোনো বিজনেস, এখন উনি অনেক জায়গায় শিপিং করবে, উনি লন্ডন শিপিং করবে, উনি কানাডাতে শিপিং করতে পারে, চায়নাতে করতে পারে, ইন্ডিয়াতে করতে পারে, নেপাল, ভুটান, বিভিন্ন দেশে কিন্তু উনি শিপিংটা করবে। তো বিভিন্ন দেশের ট্যাক্স রেট ভ্যাট কিন্তু সিস্টেম আলাদা আলাদা আছে না। আবার প্রত্যেকটা দেশের, বিশেষ করে ইউরোপের যে দেশগুলো, ওই দেশের প্রত্যেকটা স্টেটেরও কিন্তু ভ্যাট ট্যাক্সের রেট কিন্তু আলাদা। যেমন নিউ ইয়র্কে থাকলে আপনাকে এক ধরনের ট্যাক্স দিতে হয়, তারপর আপনি যদি ধরেন ক্যালিফোর্নিয়াতে থাকেন এক ধরনের ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হয়। তারপর কি হলো, ঠিক আছে, তাহলে এরকম কিন্তু। তারপর আপনি যদি ব্রিটেনে থাকেন, ব্রিটেনে এক ধরনের ট্যাক্স ভ্যাট দিতে হবে। আপনি যদি সিঙ্গাপুর থাকেন, সিঙ্গাপুরে এক ধরনের ভ্যাট ট্যাক্স দিতে হবে, হবে না? হ্যাঁ, ভ্যাট ট্যাক্স মানে এক এক দেশে এক এক রকমের ভ্যাট ট্যাক্স আছে, ঠিক আছে। তো এখন ধরেন আমরা যদি কান্ট্রি ওয়াইজ যদি আমরা যদি সিলেক্ট করে দিই, আমরা যদি কান্ট্রি ওয়াইজ যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এখানে আসতেছি, দেখেন কই জানি, আমরা প্রথমে এখানে আসবো ইনসার্ট রো, এ দেখেন ইনসার্ট দিয়ে আমরা বাড়াবো। প্রথমে ইনসার্ট করলাম, ইনসার্টে ক্লিক করার পরে ধরেন আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, ইউএনআই, এ দেখেন এখানে অলরেডি চলে আসছে ইউনাইটেড স্টেটের কান্ট্রি কোড কি ইউএস, ইউনাইটেড স্টেট কোডের কান্ট্রি কোড কি ইউএস। অনেক কিছু শিখতে পারবেন, শুধু বুঝেন আমার কথাগুলো। ইউএস, এখন স্টেট কোড কত হবে, এবার ইউএস এর স্টেট কোড তো হয়তো আমরা জানি না, উনি যে স্টেটে আছে, ধরুন আমরা যদি ক্যালিফোর্নিয়াতে যাই, ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কে তো আমি ছিলাম গত কিছুদিন আগে, কোড কিন্তু জানি না। নিউ ইয়র্ক স্টেট কোড, STAT, স্টেট কোড, কেমন স্টেট কোড আসবে, পাবো, কই জানি, ওর বাবা এত কেন, এগুলা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনারা একদম টেনশন করেন না যে এগুলা কে দেবে, আপনারা স্টেট কোডগুলো কোথায় পাবেন, কোত্থেকে পাবেন, ক্লায়েন্ট দিয়ে দিবে, কোনো প্রবলেম নাই। অথবা কোম্পানি আপনাকে বলে দিবে যে আমাদের নিউ ইয়র্কের স্টেট কোড ধরেন 10001, হ্যাঁ ধরেন এরকম 1 ধরেন এরকম পোস্ট কোড। এখন আবার জিপ কোড কই পাবেন, নিউ ইয়র্ক জিপ কোড, ধরেন এখানে স্টেট কোডের জায়গায় জিপ কোড লিখবেন, জিপ কোড, জাস্ট এ জিপ কোড, এই দেখেন জিপ কোড চলে আসছে না, এই নিউ ইয়র্ক জিপ কোড, স্টেট কোড সব কিছু এখানে দেখাচ্ছে, দেখেন। তা আমরা ধরেন যে কোনো একটা জিপ কোড নিলাম, ধরেন এটা নিচ্ছি, কই 10005, তাই তো, আচ্ছা 10005। তারপর সিটি কি, সিটি বলে রাজশাহী, এতক্ষণ কাজ করতেছি নিউ ইয়র্ক নিয়ে, এখন বলে সিটি বলে রাজশাহী। হ্যাঁ, ওই যে এক ঘটনা বলি তাইলে শুনে, আচ্ছা সিটি নিউ ইয়র্ক ধরেন, ঠিক আছে। তারপর তাহলে এখানে রেট কত চাচ্ছেন আপনি, 10 দিচ্ছেন, প্রায়োরিটি 1, ট্যাক্স নেম কি, ধরেন এটা আপনি ট্যাক্স নেম শিপিং কস্ট, ধরেন আপনি লিখে দিলেন শিপিং কস্ট, SHIPING, শিপিং কস্ট, বাস লিখে দিলেন, শিপিং কস্ট লিখে দিলেন। তারপর প্রায়োরিটি 1, তারপর কম্পাউন্ড, এটা যেভাবে সেভাবে থাকবে, জাস্ট সেভ চেঞ্জ, ঠিক আছে। এরপরে আমরা যদি আরেকটা চাই ইনসার্ট রো, এভাবে আমরা যদি চাই যে B10, গ্রেট B10,
আমরা যদি চাই যে ইউনাইটেড কিংডম আছে কি ইউকে, ইউকে কই দেখাচ্ছে না কেন, ইনসার্ট করলাম না, কি জানি ইউনাইটেড কিংডম, যদি আমরা ইউনাইটেড কিংডমে চাই তাহলে ইউনাইটেড কিংডম দিলাম, দেখেন কি আসছে, জিবি আসছে না। ইউনাইটেড কিংডম মানে কি জিবি, জিবি মানে কি গ্রেট ব্রিটেন, জিবি মানে কি গ্রেট ব্রিটেন, ব্রিটেন আর কি গ্রেট ব্রিটেন। ধরুন গ্রেট ব্রিটেনের আপনি এখানে কি দিলেন, ধরুন মনে করেন এদের স্টেট কোড মনে করেন 2700 দিলাম, একটা কথা আর কি, জাস্ট ধরেন পোস্ট কোডও দিলাম 2700 সাপোজ। তারপর ধরেন সিটি হচ্ছে কি লন্ডন, লন্ডন দিলাম। তারপর এখানে এখানে আপনার ইয়ে হবে কত, ধরেন আপনি দিলেন এখানে 7। তারপর এখানে কি হবে শিপিং কস্ট বা ডেলিভারি চার্জ, আপনি এখানে দিতে পারেন DELE ভারী DELIVERY ডেলিভারি চার্জ CHARGE চার্জ, ডেলিভারি চার্জ দিয়ে দিলাম, ব্যাস সেভ চেঞ্জ করে দিলাম। দেখেন তো এভাবে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কি করতে পারবো, আলাদা আলাদা প্রত্যেকটা দেশের জন্য স্পেসিফিক আমরা কি করতে পারবো, আমরা এই ট্যাক্সগুলো লিখতে পারবো। এখন আমাদের তো আর ম্যানুয়াল বিজনেস না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের তো ম্যানুয়াল বিজনেস না, আমাদের হচ্ছে কি অনলাইন বিজনেস। আমাদের সব কিছু হবে কি অটোমেটিক, অটোমেটিক না, যে যেখান থেকে অ্যাক্সেস করুক না কেন, অর্ডার করুক না কেন, সে দেশের সে জিওলোকেট অনুযায়ী, সে দেশের কান্ট্রি সিটিজ জিপ কোড জিওলোকেট অনুযায়ী কী হবে ব্যাড ট্যাক্সটা অটো হয়ে যাবে। আচ্ছা ধরেন এভাবে করলাম, করার পর আমি সেভ চেঞ্জ দিয়ে রাখলাম, কোনো প্রবলেম নাই। আমরা একটু ইয়েতে আসি, ওই জানি স্ট্যান্ডার্ড রেট গেলাম, কেমন, আমি আবার একটু ট্যাক্সে ক্লিক করলাম। তো আপনারা চাইলে এখানে ইন্ডিভিজুয়ালি করতে পারবেন, আলাদা আলাদা করে দিতে পারবেন। এরপর আমি আবার একটু স্ট্যান্ডার্ড রেটে যাই, স্ট্যান্ডার্ড রেটে গেলাম, যার পরে ধরেন এটা আছে, আমরা যদি চাই যে রিমুভ করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপরে দেখেন, এরপরে আপনি যদি চান যে কি করবেন, রিডিউস রেট করবেন, রিডিউস রেট যদি রাখতে চান, রিডিউস রেট এখানে আসবেন, এখানে আসার পর ঠিক একই রকমভাবে কি করবেন, ইনসার্ট রো করবেন। ইনসার্ট রো করলে আপনাকে এখানে লেখার সুযোগ দিবে, ঠিক আছে। বায়ার বা কোম্পানি যদি বলে যে আমাদের রিডিউস রেটগুলো এরকম হবে, হ্যাঁ তুমি এরকমভাবে করো, এরকম দেশের জন্য এরকম দেশের এরকম সিটির এরকম হবে, ঠিক আছে। তাহলে আপনারা এখানে এরকমভাবে আমি যেরকমভাবে করছি ওরকমভাবে বসায় দেবেন। এরপরে ভ্যাট ইনক্লুড রেট যদি আপনি করতে চান, আমি ভ্যাট ইনক্লুড রেটে যাচ্ছি, এই ভ্যাট ইনক্লুড রেটে আসেন। ভ্যাট ইনক্লুড রেটে এসে আপনি যদি চান যে কী করবেন, এখানে আলাদা আলাদা প্রত্যেকটা কান্ট্রির জন্য ভ্যাট ইনক্লুড করবেন, কোনো সমস্যা না, আপনি আলাদা আলাদা ভ্যাট ইনক্লুড করতে পারবেন। যে বাংলাদেশের জন্য আপনি যদি বাংলাদেশের জন্য করতে চান, ধরেন বাংলাদেশ, আমি লিখতেছি বাংলাদেশ, কই বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে কি আসে, সবার কি ঘুম আসে নাকি, বাংলাদেশের কোড কত, বিডি না, বিডি হচ্ছে বাংলাদেশের কোড। ধরেন আমরা রাজশাহীতে থাকি, রাজশাহীর কোড কত, ধরেন 2700 সাপোজ, পোস্ট কত ধরেন 2700, তারপর ধরেন সিটি হচ্ছে রাজশাহী বা সিরাজগঞ্জ, সিটি সিরাজগঞ্জ। রেট ধরেন এখানে আমরা রাখতেছি কত 2%, মনে করেন 2% রাখলাম। রাখার পর সেট প্রায়োরিটি যেভাবে আছে এভাবে থাকবে, আমরা জাস্ট সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পর এখানে দেখেন 2.00 হয়ে গেছে না ট্যাক্সটা, এখানে চলে আসছে ট্যাক্স নেম ট্যাক্স, এখানে কি ভ্যাট লিখতে পারেন বা ট্যাক্স লিখতে পারেন, যে কোনো একটা লিখতেই হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা এরপরে জিরো রেট যদি আপনি করেন, যে কোন কোন দেশের কোন কোন কান্ট্রির কোন কোন সিটির লোকগুলো আসলে, অথবা আপনি যদি লেখেন যে শুধুমাত্র বাংলাদেশের ঢাকার ভেতরে যারা আসবে তারা, অথবা বাংলাদেশের লোকদের জন্য জিরো রেট, ঠিক আছে, আপনি করে দিতে পারবেন।
এরপরে ইম্পোর্ট সিএসবি, এক্সপোর্ট সিএসবি, এটা সব জায়গায় আছে, আপনারা সব জায়গায় দেখছেন কিরকম। আমি একটু আবার ইয়েতে যাই, এখানে আসলেই কই জানি, হ্যাঁ, এখানে আসলে দেখবেন রিডিউস রেট অথবা স্ট্যান্ডার্ড রেটে আসলেই দেখবেন এগুলো আছে। স্ট্যান্ডার্ড রেট অথবা রিডিউস রেটে আসলে দেখবেন কি আছে, সব জায়গায় আছে ইম্পোর্ট সিএসবি অথবা এক্সপোর্ট সিএসবি। অনেক সময় কি হয় যে কোনো কোম্পানি অথবা কোনো বায়ার আপনাদেরকে কি করবে, যে একটা বিশাল একটা ফাইল দিয়ে দিবে, সেটা এক্সেল ফাইল দিতে পারে অথবা সিএসবি ফাইল দিতে পারে, অথবা এক্সেল একটা ফাইল দেবে, আপনাকে বলবে সিএসবিতে কনভার্ট করে না। সিএসবিতে কনভার্ট করবেন, ফাইল সেভ অপশনে গেলে সিএসবি আছে, সিএসবিতে কনভার্ট করে শুধুমাত্র এটাকে ইম্পোর্ট করে দিবেন, ঢুকাই দিলে এটা কি করবে, এই ভ্যাট ট্যাক্সের সব লিস্ট হয়তো ওখানে থাকবে, এটা অটোমেটিক এখান থেকে ক্যালকুলেশন করবে। লাইক অ্যাজ হচ্ছে ইমেল মার্কেটিং, ঠিক আছে, লাইক অ্যাজ ইমেল মার্কেটিং 1000 মেলের একটা লিস্ট আপনি ইম্পোর্ট সিএসবিতে দিয়ে দিলেন, ঢুকাই দিলেন, অটোমেটিক ওগুলা থেকে আপনি মেল পাঠাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্সপোর্ট হচ্ছে কি, যে ধরেন কারা আসলো, কোন কোন দেশ থেকে আসলো, কত টাকা তাদের, কতটুকু তাদের ভ্যাট ট্যাক্স রেট ছিল, সব কিছু যদি আপনি দেখতে চান তখন আপনাকে এক্সপোর্ট করতে হবে। বুঝতে পারছি? সেভ দিছি তো, রিলোড দিইনি এখনো। না, ওটা তো এখন বুঝবেন না, ওটা তো কাস্টমার যখন শিপমেন্ট করবে, কেনাকাটা করবে তখন। এখন জাস্ট এগুলো মনে রাখেন যে সব সেটআপগুলো করতে হয়, এগুলো জাস্ট সেটিংস, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে জিরো রেট করতে চাইলে জিরো রেট করতে পারবেন। আর টোটাল আরেকটা কাজ করতে পারবেন, এত দেশের বৈশা কাজ করার আমাদের সময় নেই। আমরা কি করব, আমরা অটোমেটিক্যালি দিয়ে রাখবো। ক্যালকুলেশন কি করবে, ক্যালকুলেশন কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি সে অটোমেটিক্যালি করবে, বুঝছেন। আমরা এখানে আসব, ট্যাক্সে গেলাম, আমাদের শিপিংটা কেমন হবে, সব বেস অ্যাড্রেস, কাস্টমার শিপিং অ্যাড্রেস, আমরা কাস্টমার শিপিং অ্যাড্রেস দিয়ে রাখবো। শিপিং ট্যাক্স বেস ক্লাস কার্ড স্ট্যান্ডার্ড জিরো রেট ইনক্লুড ভ্যাট রেট, আপনি যদি ভ্যাটটা দেন ভ্যাটটা দেবেন, এটা কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর টোটাল ডিপেন্ড করবে, আর কিছু লাগবে না। এরপর আপনি সেভ চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়েস আই উইল এন্টার প্রাইস ইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, আমি ট্যাক্স নিতে চাচ্ছি অথবা ভ্যাট নিতে চাচ্ছি, দেখাই দিলেন। শিপিং ট্যাক্স ক্লাসটা হচ্ছে কি ভ্যাট, আমরা আমাদের দেশের জন্য ভ্যাট, অন্য দেশের জন্য ট্যাক্স, ঠিক আছে। কোন দেশে ভ্যাট, কোন দেশের ট্যাক্স সেটা দেখবেন। আমরা দেখবেন আমাদের কোনো পণ্য যখন আমরা কিনি সেখানে লেখা আছে ভ্যাট লেখা আছে না, তাহলে আমাদের দেশের জন্য ভ্যাট, এই জন্য আমি ভ্যাটটা অ্যাড করে দিয়েছি। তো কাস্টমার শিপিং অ্যাড্রেস, কাস্টমার বিলিং অ্যাড্রেস, শপিং বেস অ্যাড্রেস, তো আমরা কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর আমরা ভ্যাট নেব, জাস্ট আর কিছু লাগবে না। ডিসপ্লে প্রাইস এখানে যদি আপনি ইনক্লুডিং করেন ট্যাক্স বা এক্সক্লুডিং করেন, আপনি যেটা করেন করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে আমরা কি করব, এখানে আইটেম ওয়াইজ থাকবে না অ্যাজ এ সিঙ্গেল টোটাল, কিসের উপর থাকবে, আমরা আইটেম ওয়াইজ নেব, এরপর জাস্ট সেভ চেঞ্জ করে দেব। বুঝতে পারছি? কিছুই বুঝিনি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাইলে একটু থাকুক, এই দুই জায়গা আমরা এই যে জেনারেল, বাকিটা পরে দেখব। তাইলে আমরা কি করলাম, আমরা হুকমার্সে আসলাম, হুকমার্স থেকে সেটিংয়ে আসলাম, সেটিং থেকে জেনারেল অপশনটার আমরা সেটিংটা ভালোভাবে বুঝলাম এবং দেখলাম, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। আর কি করলাম, আমরা ট্যাক্স সম্পর্কে আমরা আলোচনা করলাম, কি ট্যাক্স ইনক্লুড করবেন কিনা, এক্সক্লুড করবেন কিনা, আপনার ট্যাক্সের রেটগুলো কেমন হবে, স্ট্যান্ডার্ড রেট রাখবেন কিনা, রিডিউস রেট রাখবেন কিনা, আপনি ভ্যাট ইনক্লুড করবেন কিনা, জিরো রেট থাকবে কিনা, ঠিক আছে। তারপর আপনার রাউন্ড রেট রাখবেন কিনা, ট্যাক্স ক্লাসগুলো কেমন হবে, আপনার ক্যালকুলেশন ট্যাক্স বেস কেমন হবে। তো এটা আমরা চাই যে অটোমেটিক ক্যালকুলেশন করো, যে কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর কোনো প্রবলেম না, আমরা এটা দিয়ে রাখবো। তারপর রাউন্ডিং রাখবেন কিনা, রাউন্ডিং রাখলে আপনি রাউন্ডিংয়ের উপর ক্লিক করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, অ্যাজ পার লাইন, যে সে রাউন্ড ফিগারে নিয়ে নেবে। ডিসপ্লে প্রাইস ইন দ্য শপ কেমন হবে, এক্সক্লুড হবে না ইনক্লুড হবে। তারপর ডিসপ্লে প্রাইস ডিউরিং কাট অ্যান্ড চেক আউট,
আপনি ডিসপ্লে প্রাইসটা কেমন দেখাবেন, ইনক্লুডেড ট্যাক্স দেখাবেন না এক্সক্লুডেড ট্যাক্স দেখাবেন, ঠিক আছে। এরপরে আপনি প্রাইস ডিসপ্লে সাফিক্স কেমন থাকবে, এখানে কিছু দেবেন কিনা, এখানে আপনি সাফিক্স প্রিফিক্স সাফিক্স আপনি কি এখানে আইটেম ওয়াইজ দিবেন কি, এক দিবেন কিনা, দুই দিবেন কিনা, এখানে কতটা সংখ্যা আপনি দিতে চাচ্ছেন, প্রাইস আপনি কি এখানে একটা স্ট্যান্ডার্ড কোনো একটা স্ট্যান্ডার্ড প্রাইস করে দিতে চাচ্ছেন কিনা, যে এত টাকার কিনলে, এত টাকার ভিতরে কিনলে তোমাকে ট্যাক্স দিতেই হবে, বা এত টাকার নিচে কিনলে ট্যাক্স লাগবে না, ঠিক আছে। সাফিক্স প্রিফিক্স করে দিতে পারেন। ডিসপ্লে ট্যাক্স টোটালটা কিসের উপর ডিপেন্ড করবে, কি প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, না আপনি এখানে দিয়ে দিলেন যে কেউ 2000 টাকার যদি প্রোডাক্ট কিনে তাহলে সেটা আপনার অ্যাজ পার সিঙ্গেল না আইটেমের উপর কিনবে, বা 2000 টাকা দিয়ে দিলেন, 2000 টাকার মধ্যে 2000 টাকার কেউ কেনাকাটা করলো অথবা 2000 টাকার বেশি কেউ কেনাকাটা করলো, সেটার উপর তাকে ব্যাট ট্যাক্স দিতে হবে। ওকে ফাইন। আচ্ছা, আর হচ্ছে ডিসপ্লে ট্যাক্সটা কেমন দেখাবে, আইটেম ওয়াইজ দেখাবে না সিঙ্গেল টোটাল দেখাবে, কোনটা ওয়াইজ দেখাবে, আপনাকে যেটা বলবে কাস্টমার ক্লায়েন্ট অথবা আপনার বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজটা করে দিতে হবে। বুঝতে পারছি, সবাই পড়ি। ঠিক আছে, আমাদের ব্রেক, আমরা ব্রেকের পরে বাকিটা দেখব কেমন। কোনটা কোনটা